থাপ্পড়টা বেশ জোরেই লেগেছে। ইজাজ রক্তবর্ণ চোখ করে তাকিয়ে আছে অতসীর দিকে। ইফাজ রেখে গিয়ে অতসীর হাত ধরেই আরেকটা থাপ্পড় ইফাজের গালে পড়ল। নেক্সট টাইম মেয়েদের ডিস্টার্ব করা বা গায়ে হাত দেওয়ার আগে আমার দেওয়া 2টা থাপ্পড় আর আমার নামটা মনে রাখবেন, অতসী। এদিকে ইফাজের হাতে থেকে বিয়ারের বোতলটা ছুঁড়ে মেরে সাথে সাথে অনেকের কলার চেপে ধরল। তোরা থাকতে কি করে পারলো পুরো কলেজের সামনে আমাকে থাপ্পড় মারতে? আপনার বাবা বারান্দা দাঁড়িয়ে দেখছিল, তাই কিছু বলতে পারিনি বস। বাবার কথা শুনে দ্রুত বাইক স্টার্ট দিয়ে কলেজ থেকে চলে গেল ইফাজ। স্বপ্নের কলেজে পা রেখে এমন একটা কাহিনী হবে তা ভুলেও কল্পনা করেনি অতসী। কিন্তু অন্যায় দেখলে চুপ থাকতে পারে না অতসী। অন্যায় দেখলে প্রতিবাদ করতে পিছপা হয় না। হেই, আমি রুহি, তোমার নাম অতসী। আমি জানি, খুব ভালো লাগলো তুমি যে শয়তানগুলোকে থাপ্পড় মারলে, কিন্তু ওর বাবা তো এই কলেজের প্রিন্সিপাল। তোমাকে যদি এই কলেজে পড়তে না দেয়? মেয়েদেরকে কিভাবে টিস করতেছিল দেখলে তো, ওনাতেও টান দিতেছিল। এগুলো দেখে আমি চুপ থাকতে পারিনি। এমন অসভ্য ছেলের জন্য আমাকে যদি এই কলেজে পড়তে না হয় তো পড়বো না। বাই দা ওয়ে, আমার ফ্রেন্ড হতে পারি? অবশ্যই। অনেক চুপ করে ইফাজের পেছনে দাঁড়িয়ে আছে। রুমে থাকা সব জিনিসপত্র অর্ধেক ভাঙা শেষ। এক হাতে মদের বোতলটা হাতে নিয়ে দেয়ালে বাড়ি মারে, অন্য হাতে সিগারেট দিব্যি টানছে। অনেকের সামনে গিয়ে বলল, এই অপমান আমি কি দিয়ে মুছবো? কিভাবে পারলো? তোরা এতগুলো মানুষ থাকতে এই সামান্য মেয়ে আমাকে থাপ্পড় মারতে কি করে পারলো? বস, আপনার বাবা ছিল, তাই তো পারি না কিছু করতে। তো তখন পারস নাই, এখন খুঁজে বের কর কি করা যায়। এই মেয়ে আজ কলেজ থেকে বাসায় ফিরে কিভাবে দেখব? কালকে সকালে খবরের কাগজে হেডলাইন হবে, কলেজের প্রথম দিন ছাত্রীকে ধর্ষণের পর হত্যা। যতক্ষণ না এই হেডলাইন দেখছি আমার শান্তি নেই। যা করার ব্যবস্থা কর। এদিকে ইফাজ অট্ট হাসি হাসল। প্রথম দিন তার ক্লাস তেমন হচ্ছে না। প্রথম ক্লাসটা কোনো রকম হয়েছে, বাকি ক্লাসগুলো তো হবে না মনে হচ্ছে। অতসী কলেজ থেকে বের হতেই কলেজের সাইডে থাকা ফার্মেসিতে দিকে চোখ পড়তেই মনে পড়লো বাবার জন্য ওষুধ নিয়ে বাড়ি ফিরতে হবে। পার্সটা খুলে দেখলো 230 টাকা আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে ফার্মেসির দিকে পা বাড়ালো অতসী। ওষুধ কিনে মাত্র 10 টাকা বেঁচে গেল। পার্সে টাকাটা রেখে হাঁটতে লাগলো অতসী। ইফাজ কলেজে আসতেই জানতে পারে বেশ কিছুক্ষণ আগে অতসী কলেজ থেকে চলে গেছে। বস, আপনাকে ভয় পেয়ে আগেই চলে গেছে। এই মেয়ের সব ইনফরমেশন চাই কালকের ভিতরে। কথাটা বলে ইফাজ চলে যায়। অতসী বাড়িতে ঢুকেই বাড়িওয়ালার হাজির। বলি, আর কত মাসের ভাড়া একসাথে দিবে? 4 মাস তো হতেই চললো। চাচা দিয়ে দিব, আমাকে একটু সময় দিন। বাবা একটু সুস্থ হলেই দিয়ে দেব। তোমার বাবা তো এক পা কবে চলে গিয়েছে, কখন মরে যাবে ঠিক নাই। যদি পারো ভাড়া দাও, নয়তো বাসা ছাড়ো। যত সব ফালতু। এদিকে অতসী চুপ করে কথাগুলো শুনে রুমে চলে গেল। ফ্রেশ হয়ে চুলায় ভাত আর আলু সিদ্ধ বসালো। ইফাজ বাসায় ঢুকতেই কাজের মেয়েটা দেখে বলল, ভাইজান, খাবেন না? খালাম্মা, আপনি আসেন, তার রুমে যেতে বলেছে। এদিকে ইফাজ সোজা তার মায়ের রুমে চলে যায়। অনিতা বেগমই বই পড়ছিলেন। ছেলেকে দেখে বই পড়া রেখে ছেলের কাছে এসে বললেন, আমার বাবাটা রাগ করেছে কার ওপর? আম্মু তুমি জানো আজকে একটা মেয়ে আমাকে অপমান করেছে, পুরো কলেজের সামনে থাপ্পড় মেরেছে। তোর বাবা কোথায় ছিল? বাবার জন্যই ওই মেয়েকে কিছু করতে পারিনি, নয়তো এতক্ষণ শেষ করে দিতাম। তার মানে তুই অপরাধ করেছিস আর রুমের সব জিনিসপত্র এই জন্যই ভেঙেছিস? ধুর, তুমিও আমায় ভালোবাসো না? থাকবো তোমাদের সাথে আমি। ছেলেটা বেশি আদর পেয়ে এমন মাথায় উঠেছে, যা নয় তাই করছে। অতসী তার বাবাকে রাতের খাবার খাইয়ে ওষুধ খাইয়ে নিজের রুমে গিয়ে শুতেই দু চোখে ঘুম চলে আসলো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে বাবাকে খাওয়ালাম। ঘড়ির দিকে তাকাতেই দেখলো 9টা বেজে গেছে। অনেকটা পথ হেঁটে যেতে হবে, তাই আর বিলম্ব না করে রেডি হয়ে বেরিয়ে পড়লো। কলেজে পা রাখতেই তুষার এসে জড়িয়ে ধরলো ইফাজকে। তুষার ইফাজের খুব ভালো বন্ধু। বন্ধু, তোকে নাকি কোন মেয়ে মেরেছে? ওই যে যাচ্ছে সুন্দর কমলা, উনি ভাইকে থাপ্পড় মেরেছে। কালকের থাপ্পড়ের কথা মনে আছে? তাহলে যেন নেক্সট টাইম মেয়েদের দেখলে সালাম দিতে দেখি। ওইসব বাজে বাজে কথা যেন না শুনি। এত উড়ো না পাখি, তোমার ডানা কাটতে আমার একটা মুখের কথাই যথেষ্ট। কিন্তু না, অন্য কাউকে দিয়ে নয়, আমি নিজে তোমার ডানা কাটবো। লজ্জা থাকলে আবার আমার সামনে এসে এসব বলতেন না। আমার সব লজ্জা তোমাকে দিয়ে দিয়েছি অনেক আগেই, আরও দিব, শুধু আজ কলেজ থেকে বের হও। অভদ্র বদলোক।
ইফাজ ওনা টান দিতে হাত বাড়ালেই তুষার হাত ধরে ইফাজকে নিয়ে চলে গেল। আরে ভাই, এখানে সিসি ক্যামেরা লাগানো, তোর বাপ সব দেখছে হয়তো। চল এখন। পৃথিবীর এই একমাত্র ব্যক্তি যাকে ইফাজ ভয় পায়। ক্লাসরুমে যেতে রুহি বলল, কেন ঝামেলা করতে যাও বলো তো? ইরফাজ খুব বাজে, তোমার যদি কিছু হয়ে যায়? কি হবে, কি করবে আমার এই ছেলে? অযথা ঝামেলা করো না, তোমার ক্ষতি হতে পারে। আমি ইরফাজকে খুব ভালোভাবেই চিনি। ইফাজ মেয়েটা কিন্তু জোস। তো আমি কি করব? কত মেয়ে আমার জন্য পাগল। এই সুমিকেই দেখো না, ইফাস ইফাস করতে করতে জান দিয়ে দেয়। ধুর, ওইগুলো আটা সুন্দর, আর অতসী ন্যাচারাল। আমাকে যে থাপ্পড় মারছে তা কিন্তু ন্যাচারাল না, মনে রাখিস। আরে রাগ করিস কেন বন্ধু, তোর সাথে একটু মজাও করতে পারবো না? এদিকে অতসী কলেজ মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যারদের ভাষণ শুনছে নবীন বরণ আগামীকাল। এটার জন্যই মূলত স্যাররা কথা বলছে। অতসী এক ফাঁকে ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। যা বলবে পরে রুহির কাছ থেকে জেনে নেওয়া যাবে। কিছু দূর যেতেই ইফাজ তার সাঙ্গপাঙ্গ নিয়ে অতসীকে ঘিরে ধরে। রাস্তার মাঝখানে অতসী আর চারদিকে ইফাজের সাঙ্গপাঙ্গ। কি রাজি তো কালকে খবরের কাগজে হেডলাইন হতে? এদিকে অতসী ব্যাগ থেকে একটা চাকু বের করতেই সবগুলো ছেলে দূরে সরে গেল। অতসী আস্তে করে ইফাজের সামনে গিয়ে চাকুটার দিকে তাকিয়ে বলল, কি মিস্টার অসভ্য খান, আপনিও খবরের কাগজের হেডলাইন হতে রাজি তো? ইফাজ কোনো কথা বলার আগেই পাশ কাটিয়ে অতসী মারল এক দৌড়। কিছুদূর গিয়ে চিৎকার দিয়ে বলল, এটা খেলনা চাকু, যদি রিয়েল হতো না তো এতক্ষণে মেরে উপরে পাঠিয়ে দিতাম। এটা কি হলো ইফাজ? কি জিনিয়াস মেরে বাবা, এমন নাকানি চুবানি খাইয়ে চলে গেল, বুঝতেও পারলি না এটা ফেক ছিল। এই মেয়েকে অন্যভাবে শায়েস্তা করতে হবে। বাড়ি আসলো অতসী। এসেছিস মা? হুম। আমার জন্য তোর অনেক কষ্ট সহ্য করতে হয়, তাই না মা? কষ্ট কিসের, তুমি তো আছো, তাই না? যাদের বাবা নেই তারাই বোঝে কত কষ্ট। তোমার জন্য আমার কোনো কষ্ট নাই, বরং তোমার চোখের পানি আমাকে কষ্ট দিচ্ছে। এমন শুয়ে শুয়ে খাওয়ার থেকে মরে গেলেই ভালো ছিল রে মা, অন্তত তুই একটু শান্তিতে বাঁচতে পারতি। দরকার পড়লে সারা জীবন এভাবে থাকবে, তাও আমি তোমাকে হারাতে পারবো না। তোমার কিছু হওয়ার আগে যেন আমি বেঁচে না থাকি। যা মা, ফ্রের হয় খেয়ে নে। হয়তো বাবা অসুস্থ, কিন্তু যখন থেকে মাকে হারিয়েছি বাবাই আমার মা, বাবা দুটোই। বাবা ছাড়া একটা দিনও কল্পনা করতে পারি না। আমার পুরো পৃথিবী আমার বাবাকে ঘিরে। হঠাৎ ফোন বেজে উঠলো, তাকে দেখলাম রুহি কল করেছে। কল রিসিভ করতেই বলে উঠলো, কালকে কখন আসছিস? আর লাল রঙের শাড়ি পরে আসবি কিন্তু। শাড়ি পরতে আবার কে বললো? তোর ইচ্ছে হলে তুই পরিস, আমি পরবো না। কলেজ থেকেই বলে দিয়েছে মেয়েরা লাল শাড়ি আর ছেলেরা সাদা পাঞ্জাবি। এই রাখছি, আমার ফোনে টাকা নাই, পরে প্রয়োজন পড়লে তুই কল করে নিস। চুপটি করে দাঁড়িয়ে থাকলাম। লাল শাড়ি এখন কোথায় পাবো? এত কিছু না ভেবে কাজে হাত চালাই। রান্না করে বাবাকে খাওয়াতে হবে। একটা মেয়ের খোঁজ নিতে পারিস না তো আবার এই মুখ নিয়ে আমার সামনে আসলি কেন? বস, এই মেয়েটা এখানকার স্থানীয় না, কেউ তো চিনতে পারছে না। স্থানীয় না হোক, হাওয়ায় তো ভেসে আসেনি। কিছু সময় দেন বস। এই মুখ আমাকে আর কখনো দেখাবি না। আমার কাজ আমি নিজেই করে নিতে পারি। বস, একটা কথা বলি। আমি কি তোর মুখ চেপে ধরে আছি? যা এখান থেকে। বস শোনেন, ভাবির ফোন নম্বর পেয়েছি। কাকে ভাবি বলছিস তুই? যার ইনফরমেশন দিতে বললেন উনি আমাদের ভাবি না? আমার পায়ে জুতা দেখছিস? হ্যাঁ ভাই, জুতাগুলো তো সুন্দর। এই সুন্দর জুতার বাড়ি খেতে না চাইলে যা এখান থেকে। রশিদ দৌড়ে ইফাজের সামনে থেকে চলে যায়। সাথে সাথে ইফাজের ফোনে মেসেজ আসে। মেসেজ চেক করতে দেখে রশিদের নাম্বার থেকে মেসেজে লেখা অতসী ভাবির নাম্বার। ইফাজ দাঁতে দাঁত চেপে তুষারের দিকে তাকিয়ে বলে, এ কোন আহাম্মককে আনলি? তুষার মুখে হাত চেপে ধরে হাসছে। ইফাজ এটা দেখে আরো বেশি রেগে যায়। সামনে থাকা ড্রেসিং টেবিলের আয়নায় লাথি মারতে এই গ্লাসগুলো ভেঙে নিচে পড়ে যায়। ইফাজের পায়ে কেটস পরা ছিল, তাই পায়ে ব্যথা পায়নি। অতসী হাতের কাজ শেষ করে বিছানা বসতে ফোনটা বেজে উঠল। এক রাশ বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করতেই, কে বলছেন? আমরা একটা কোম্পানি খুলতে চাচ্ছি ম্যাম, ওইখানে আপনাকে আমরা ম্যানেজারের দায়িত্ব দিতে চাই। কিসের কোম্পানি? কোম্পানির নাম হচ্ছে থাপ্পড়। আপনি শুধু থাপ্পড় দিবেন। ফাজলামি পাইছেন? কেন, থাপ্পড় দিতে তো ভালোই পারো। জবটা তোমার জন্য খুব ভালোই হবে। ইফাজের ভয়েস শুনে সাথে সাথে অতসী কলটা কেটে দেয়। কেটে দেওয়ার পর বারবার কল দিতে থাকে। অতসী ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নিলাম। ফোনটা হাতে নিয়ে দেখলাম 100+ কল প্লাস অনেকগুলো মেসেজ ওপেন করতেই দেখলাম থাপ্পড় কোম্পানির ম্যানেজার হিসেবে আমাকে চাই। সবগুলো মেসেজ শুধু একই কথা লেখা,
এই ছেলে তো আমাকে পাগল করে ছাড়বে। আর আমার নাম্বারই বা কে দিল? ফোনটা হাত থেকে টেবিলের উপর রাখতে যাব, ঠিক সেই সময় আবার কল আসলো। এবার একটা বুদ্ধি বের করলাম, দৌড়ে গিয়ে একটা স্টিলের প্লেট আর চামচ নিয়ে আসলাম। কলটা রিসিভ করে প্লেটের নিচে ফোনটা রেখে উপরে চামচ দিয়ে বেশ কিছুক্ষণ শব্দ করলাম। এই অনিকের বাচ্চা, তুই এটা কাকে কল দিলি? আমার কানের পর্দা মনে হয় ফেটে গেছে। আপনি তো বলেছেন কল রিসিভ করলে আপনাকে দেওয়ার জন্য। রাখ তোর কল, এই মায়াকে আর কল দিবি না। আমার কানের 12টা বাজাই দিছে। যা, এখন আমি ঘুমাবো। বস, আজকে কলেজে নবীন বরণ, যাবেন না? নবীন বরণের কথা শুনে ইফাজ লাফিয়ে উঠেছে। ঘড়ির দিকে তাকিয়ে দ্রুত ওয়াশরুমে চলে গেল। অতসী মায়ের শাড়ি হাতে নিয়ে বসে আছে। মায়ের সেই লাল শাড়ি। মা মারা যাওয়ার পর একবারের জন্য শাড়িটি পরা হয়নি, আজকে প্রথম শাড়ি পরবে। অতসী রেডি হয়ে কলেজের সামনে যেতেই দেখে রুহি বেশ সেজেগুজে দাঁড়িয়ে আছে। ইফাজ সাদা পাঞ্জাবি পরা, চুলগুলো স্পাইক করা, হাতে গোল্ডেন কালারের ওয়াচ। ইফাজকে দেখে তুষার হাসে। ইফাজ দোতলার বারান্দায় তাকিয়ে দেখতো। ইফাজ দোতলায় বারান্দায় তাকাতেই দেখলো অতসী দাঁড়িয়ে দাঁড়িয়ে রুহির সাথে কথা বলছে। লাল রঙের শাড়িতে বেশ সুন্দর লাগছে। সামনের অবাধ্য চুলগুলো বারবার মুখে এসে পড়ছে। অতসী বেশ বিরক্ত নিয়ে বারবার চুলগুলো সরাচ্ছে। দেখা শেষ হলে আমার দিকে তাকা ইফাজ। দূর, এটা দেখার কি আছে? আজকে শুধু একবার সুযোগ মতো পেতে দে। আজকে কলেজে আসছি ওর জন্য। এদিকে দোতলা থেকে অতসী নামতে যাবে, সিঁড়িতে পা ফেলতেই শাড়ির কুচির সাথে পা লেগে কুচি বেশ কিছুটা খুলে যায়। তাই ওয়াশরুমে যায় সে। অতসী ওয়াশরুমে গিয়ে শাড়িটা ঠিক করে বের হতে কেউ আচমকা টান দিয়ে দেয়ালের সাথে হাত চেপে ধরে। অতসী ভয়ে চোখ বন্ধ করে ফেলে। কি হলো মিস সাহসী, এখন চোখ বন্ধ করে আছেন কেন? এখন আপনাকে কে বাঁচাবে? এদিকে অতসী আস্তে আস্তে চোখ খুলে ইফাজকে দেখে। ইফাজের দিকে রাগে একটা লুক দিয়ে তাকাতেই ইফাজ বলে উঠল, রাগ করে লাভ নাই মিস সাহসী, এখানে কেউ নেই, প্লাস তোমার কাছে খেলনার চাকুও নেই। অতসী ইফাজের দিকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। এত নড়াচড়া করো কেন? শান্ত হয়ে থাকো না। ইফাজ অতসীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অতসীর অবাধ্য চুলগুলো মুখের উপর পড়তেই ইফাজ ফু দিয়ে চুলগুলো সরানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো। পুরো ব্যাপারটা অতসীর কাছে অসহ্য লাগছে, কিন্তু এখান থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছে না। ইফাজ, কি করছিস এখানে? ম্যাম দেখুন না, এই ছেলেটা আমার সাথে অসভ্যতামি করছিল। আপনি কিছু একটা করুন। ওই হ্যালো, এটা আমার বড় বোন। কি করবে আমাকে? ইফাজ, আমি তোর বড় বোন বলে যে সব অন্যায় মেনে নিব এটা কিন্তু ঠিক না। আর কখনো যদি দেখেছি অযথা এই মেয়েকে উত্ত্যক্ত করিস, তাহলে তুই আর কলেজে ঢুকতে পারবি না। তুমি কি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট? জি ম্যাম। নাম কি তোমার? অতসী। আমার ভাইয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। বাসায় আসলাম। বাসায় আসার পর বাবার কোনো শব্দ শুনতে পেলাম না, তাই দ্রুত বাবার রুমে গেলাম। দেখলাম বাবা উল্টো দিকে ফিরে শুয়ে আছে। বাবা বলে ডাক দিতেই আমার দিকে ফিরে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে দেখে একটা হাসি দিয়ে বলল, আজকে তোকে তোর মায়ের মতো লাগছে। আগের কথাগুলো খুব বেশি মনে পড়ছে। তোর মা থাকলে আজকে তোকে দেখে অনেক খুশি হতো। আমি না চাইতেও একটা হাসি দিয়ে চলে আসলাম। এদিকে ইফাজ সোফায় চুপ করে বসে আছে, কারণ তার বাবা তার সামনে বসে আছে। অন্তু বসে মিটিমিটি হাসছে। তুষারও মুখ চেপে হাসছে, কারণ ইফাজের জন্য আজকে মেয়ে দেখতে যাবে। মেয়েটা আর কেউ নয়, অতসী। অন্তুকে নিয়ে কিবরিয়া চৌধুরী বেরিয়ে পড়লো অতসীদের বাসার উদ্দেশ্যে। কিবরিয়া সাহেব বের হওয়ার সাথে সাথে ইফাজ উঠে তার মায়ের সামনে গিয়ে বলল, আম্মু এসব কি? পড়াশোনা শেষ করেছো, কোনো কাজ করো না, অফিসে যেতে বললে তাও যাও না। সংসারের বোঝা যখন ঘাড়ে পড়বে তখন ঠিকই ভালো হয়ে যাবে। আম্মু আমি খারাপ কি? ভালো কিছু দেখি না আমি। আচ্ছা মেনে নিলাম আমি বিয়ে করব, কিন্তু ওই অসভ্য মেয়েকে কেন? অসভ্য কাকে বলো তুমি? ওই মেয়েই তো তোমার জন্য ঠিক আছে, বেশি বাড়াবাড়ি করলে থাপ্পড় ফ্রি পাবা। এমন শত্রু মা আমি কখনো দেখিনি। শুনে রাখো, আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। এটা আমাকে না বলে তোমার বাবাকে বলো। বাবাকে আমি বলতে পারবো না, তুমি বলবা? আমিও পারবো না। আম্মু প্লিজ, এই মেয়ে সবার সামনে আমাকে অপমান করেছে। অনিতা বেগম আর কোনো কথা না বলে উঠে চলে গেলেন। ইফাজ বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে গেছে। ইফাজের মাথায় একটা বুদ্ধি আসলো, যদি অতসীকে আগে থেকে না করে দেওয়া হয় তাহলে তো আর বিয়েটা হবে না। ইফাজ আর কোনো কিছু না ভেবে অতসীকে কল দিয়ে দিল। ফোন বেজে উঠতে স্ক্রিনে মিস্টার অসভ্য লেখা উঠল। এটা দেখে অতসী ফোন দূরে রেখে দেয়। ভাবছে আবার কি ইফাজকে প্লেটে আর চামচের শব্দ শোনাবে নাকি। বেশ কিছুক্ষণ পর অতসী বিরক্ত হয়ে কল রিসিভ করলো। এই যে মিস সাহসী, শুনো, তোমার বাসার দরজায় কেউ নক করলে প্লিজ দরজা খুলো না। আমার বাসার দরজা কি এখন আপনার অনুমতি পত্র নিয়ে খুলতে হবে? আমি কি এমন কিছু বললাম নাকি?
কিছু বলার আগেই এমন তেলে বেগুনে জ্বলে ওঠো কেন? আমি তেলে বেগুনে জ্বলে উঠি এটা জানার পরও আপনি আমাকে কল দিলেন কেন? শয়তান মেয়ে একটা। হনুমান, ইঁদুর, পচা আলু, সাদা মূলা, আবার কল দিলে বাসায় গিয়ে পিটিয়ে আসবো। কি গুন্ডা মেয়ে রে বাবা। আপনার মাথায় উঠে গুন্ডামি করছি, কল রাখেন। এই শুনো, তোমার সাথে আমি ফালতু কথা বলতে কল দেই নাই। কি যে প্রয়োজনীয় কথা বলতেছেন তা তো দেখতেই পাচ্ছি। কল কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। কলিং বেল বেজে ওঠার শব্দে অতসী ফোন রেখে দরজা খুলে অবাক হয়ে গেল। অতসী খুব ভয় পেয়ে যায়। হঠাৎ ওনারা কেন আসলো? অন্য কেউ হলে হয়তো বা ভয় পেত না, কিন্তু ইফরাজের বাবা বোন এটা থেকে বেশি ভয় পেয়ে যায়। তাদের বাবার রুমে বসতে দিয়ে অতসী কিচেনে গিয়ে চা বানিয়ে আনে। কিবরিয়া চৌধুরী অতসীকে কাছে ডাকে। অতসী পাশে গিয়ে বসতেই উনি বলে উঠল, মা, আমি আজকে তোমার কাছে একটা আবদার করব, তোমাকে রাখতে হবে। তুমি ভয় পাচ্ছ কেন মা? না স্যার, ভয় পাচ্ছি না। এমন কোনো আবদার করবেন না স্যার যা আমি রাখতে পারবো না। তুমি পারবে মা। আমি এতদিন খুঁজেও কাউকে পাইনি যে আমার আবদারের যোগ্য, কিন্তু তোমাকে প্রথম দিন দেখি আমার ভালো লেগেছে। আমার উচ্ছৃঙ্খল ছেলেটার লাইফটা গোছানোর জন্য তোমাকে আমার চাই মা। তুমি প্লিজ না করো না। স্যার, এ কখনো সম্ভব নয়। আপনি কি চান আপনার ছেলের জন্য আমার লাইফ নষ্ট হয়ে যাক? মারে, আমার ছেলেটা এতটাও খারাপ না যে তোমার লাইফটা নষ্ট করে দিবে। প্রথমে তোমার একটু কষ্ট হবে ওর সাথে মিলিয়ে নিতে, কিন্তু দেখবে একটা সময় ঠিক হয়ে যাবে। তোমার লেখাপড়া, তোমার বাবার চিকিৎসা সব দায়িত্ব আমি নেব মা। বিয়ের পর তোমার বাবা আমাদের সাথেই থাকবে। লোভ দেখাবেন না স্যার। প্রয়োজনে আমি কাজ করব, তাও অন্যের বোঝা হতে চাই না। আমি খুবই দুঃখিত আপনার কথা রাখতে পারবো না বলে। অতসী, মা তুমি ভিতরে যাও। তোমার বাবা মরে যায়নি যে তোমাকে সব ডিসিশন নিতে হবে। বাবা, আমি তো খারাপের জন্য কিছু করছি না। ভেতরে যেতে বলছি মা। অতসী কোনো কথা না বলে ভেতরে চলে যায়। অতসীর বাবা খুব স্বাভাবিকভাবেই উত্তর দেয়, আপনারা বিয়ের ব্যবস্থা করুন, আমি আমার মেয়েকে রাজি করব, কিন্তু আপনি আমাকে কথা দিবেন যে আমার মেয়েকে কখনো কষ্ট দিবেন না। ভাই, আমি আমার মেয়েকে যতটা না আদর করি, অতসীমাকে তার থেকে বেশি ভালোবাসবো। অতসীমা আমার আরেকটা মেয়ে হয়ে থাকবে। কিন্তু বিয়ে হবে ঘরোয়াভাবে আগামী শুক্রবার। সে আপনি যেভাবে চান। অতসীর বাবার সাথে কিবরিয়া চৌধুরীর কথা শেষ করে বের হয়ে গেল। ওনারা বের হওয়ার সাথে সাথে অতসী দৌড়ে বাবার রুমে আসলো। বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। বাবা, তুমি এমনটা কেন করলে? এই ছেলে ভালো না বাবা। যে পরিবারের বাবা মা বোন এত ভালো, সে পরিবারে গিয়ে তুই খারাপ থাকবি না মা। আমি কদিন বাঁচবো বল? আমি দেখে যেতে চাই তোর সুখ, তোর সংসার। তাহলে মরার পরে কোনো আক্ষেপ থাকবে না। আর যদি মনে করিস যে তুই কষ্টে থাকবি, বাবার কথায় ভরসা পাবি না, তাহলে কল দে। কল দিয়ে বলে দেই এ বিয়ে হবে না। এদিকে অতসী প্রতি উত্তরে কিছু না বলে নিজের রুমে চলে গেল। হয়তো ভাগ্য এটাই লেখা ছিল। থাপ্পড় দেওয়ার পর থেকেই জ্বালিয়ে খেয়েছে কদিন। বিয়ে করলে তো এই ছেলে জীবনটা নরক বানিয়ে ছাড়বে। ইফাজের মুখের দিকে তাকানো যাচ্ছে না, দেখেই বোঝা যাচ্ছে খুব রেগে আছে। সারা রুম পায়চারি করছে। তুষার বিছানা বসে বসে মোবাইল চ্যাট করছে আর চোখে ইফাজকে দেখছে। ইফাজ ফোন নিয়ে দিলেও অতসীকে কল। শান্তি দিবেন না? হ্যাঁ, তোমার জন্য আমি অশান্তিতে আছি আর উনি শান্তি খুঁজে। এই শোনেন, আমি আপনার কোলে উঠে বসে নাই আপনাকে অশান্তি দেওয়ার জন্য। এখন বসো নাই ঠিকই তো, কদিন পরে আমাকে বিয়ে করে আমার মাথায় চেপে বসবা। আপনাকে একটা ভালো বুদ্ধি দেই, আপনি পালিয়ে যান। কাকে নিয়ে পালাবো আর কেন পালাবো? আমি আপনাকে বিয়ে করতে চাই না, তাই আপনি পালিয়ে যান। আমি কি তোমাকে বিয়ে করার জন্য জামাই সেজে বসে আছি নাকি? তুমি পালিয়ে যাও, তোমার মুখও দেখতে চাই না। বিয়ে তো অনেক দূরের কথা। আর এখন আমাকে এই মেয়েলি বুদ্ধি দিতে আসছো কেন? তখন যে বলছিলাম দরজা খুলো না, এটা তো আর কান দিয়ে যায়নি। তখন আমি আপনার কথা শুনিনি, এখন আপনি আমার কথা শুনেন। আপনি পালিয়ে যান। তুমি পালিয়ে যাও। পালিয়ে যাওয়া মেয়েদের কাজ। তাছাড়া আমার একটা সম্মান আছে। আপনার সম্মানের গুষ্টি তুষ্টি মারি, কল কাটেন। এত কল কাটেন কাটেন করো কেন? আমার বাবাকে কল দিয়ে বলো যে তুমি অন্য কাউকে ভালোবাসো, বিয়ে করবে না। এ কথা আপনার বাবাকে আপনি গিয়ে বলেন। কল দিয়ে খবরদার এসব ফালতু আলাপ করবেন না আমার সাথে, অসহ্য। বলে অতসী কলটা কেটে দিল। পরের দিন সকালে অন্তু গাড়ি নিয়ে এসেছে অতসীকে শপিং করতে নিয়ে যাবে বলে। অতসী গাড়িতে উঠতেই দেখলো ইফাজ পাশে বসে আছে। নাচতে নাচতে চলে আসছে শপিং করতে। আপনার পা দিয়ে তো নাচি নাই, তো আপনারা তো জলে কেন? আমি বলেছি আমার জলে। চুপ করে বসে থাকুন, নয়তো গাড়ি থেকে বের হয়ে যান। এমন ভাব করছো যেন তোমার গাড়িতে বসে আছি। আমিও আপনার গাড়িতে বসিনি।
কথায় পারা যাবে না, 1 নম্বরের বদমাইয়া। নিজে ইমাম সাহেব। এবার ইফাজ রেগে গিয়ে অতসী হাতে জোরে চিমটি কাটতেই অতসী চিৎকার দিয়ে ওঠে। কি হলো অতসী, চিৎকার করছো কেন? আপু আমার সাথে যে একটা রাক্ষস বসিয়েছেন, ওর ধারালো অস্ত্রের মতন নখগুলো দিয়ে আমাকে চিমটি কেটেছে। এই জন্যই ড্রাইভ করতে চাসনি? আরে না আপু, আমাকে ভুল বোঝাবা না। আর কথা নয়, আবার যদি এমন করিস তো তোকে গাড়ি থেকে নামিয়ে দিব। তুই রিক্সা দিয়ে বাকি রাস্তা আসবি। আমার নখ দাঁড়ালো অস্ত্রের মতো। তা নয় তো কি, আপনার জন্মের পর মনে হয় আন্টি নখ কাটতে ভুলে গেছিল। হে ভুলে গেছিল, কারণ তোমার মতো শয়তানের দাদি এসে মনে করে দিবে বলে। কি বললেন? আমি শয়তানের দাদি? অন্তু আপু, তুমি শুনেছো তো? ইফাস, গাড়ি থেকে নাম তুই। এই আপু, এইবার আমি কিছু করিনি। ইফাস, তুই নেমে বাকি রাস্তায় রিক্সা দিয়ে আসবি। ইফাজ অতসীর দিকে রাগে লুক দিয়ে তাকিয়ে গাড়ি থেকে নেমে গেল। অতসী মুখ চেপে হাসছে, এখন শান্তিতে যাওয়া যাবে। শপিং মলের সামনে আসতে দেখলাম অনিতা বেগম আর কিবরিয়া চৌধুরী দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে ইফাজের মা জড়িয়ে ধরলেন। এদিকে শপিং মলে ঢুকতেই ফার্স্টে অতসীর জন্য শাড়ি দেখতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে ইফাজ এসে পড়লো। অন্তু শাড়ির আঁচলটা অতসীর মাথায় দিয়ে দেখছিল কেমন লাগে। আয়নার সামনে নিয়ে অতসীকে দাঁড় করায়। পেতনিকে শাড়ি পরলে পেতনি লাগে, সে আবার দেখার কি আছে? ইফাস, তুই অতসীকে কিছু বললি? কখন আমি কাকে কি বলবো? সব জায়গায় তুমি আমার দোষ দেখো আপু। আমি চলেই যাব, আর থাকবো না তোমাদের সাথে। আমাদের সাথে তোকে রাখতেও চাই না। তোর ড্রেসগুলো কেনা শেষ হলে যেখানে ইচ্ছে চলে যা। শপিং করা শেষ হলে অতসীকে নিয়ে ইফাজদের বাসায় যায়, কিন্তু অতসী বাসার ভেতরে ঢুকে না। ইফাস, অতসীকে নিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসো। বাবা, আমার বাইকে তেল নাই। আমার বাইকে তেল আছে আঙ্কেল, আমি অতসীকে পৌঁছে দিয়ে আসছি। আচ্ছা যাও বাবা। কিবরিয়া চৌধুরী চলে যেতেই ইফাজ তুষারের সামনে দাঁড়িয়ে বলে, এত শখ কেন রে তোর? আপনার সমস্যা কি? তুষার ভাই চলুন, আপনি আমাকে নামিয়ে দিয়ে আসুন। তুষার যাবে না। এদিকে ইফাজ তুষারের বাইকের চাবি কেড়ে নিয়ে যায়। তুষারকে বাসার ভিতর ঢুকিয়ে মেন গেট বন্ধ করে এসে নিজেই বাইক স্টার্ট দেয়। উঠে বসো, আর আমার কিছু শর্ত আছে। আমার থেকে দূরত্ব বজায় রেখে বসবে, আর বাইক থেকে পড়ে গেলেও আমাকে টাচ করবা না, আর বাইকে উঠে কোনো কথা বলবা না। আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। এদিকে অতসী বাইকে উঠে মাঝখানে দুটো বেগ রাখেছে। সুমি সকাল থেকে ইফাজকে অনবরত ফোন দিচ্ছে, কিন্তু একবারের জন্য ও কল রিসিভ করেনি। অতসী বেশ কয়েকবার খেয়াল করেছে ইফাজের ফোনে কল আসছে, কিন্তু কিছু বলেনি। ইফাত অতসীকে নামিয়ে দিয়ে এক মুহূর্তের জন্য দাঁড়ায়নি, সাথে সাথেই চলে গেছে। অতসী বাসায় ঢুকে বাবার সাথে কথা বলে ফ্রেশ হতে চলে গেল। পরের দিন, আজকে কোনো কাজ নেই, বিয়ের আরও কয়েকদিন বাকি। কদিন কলেজ মিস দিলে চলবে না, তাই অতসী কলেজে যাওয়ার জন্য বের হলো। কলেজে যাওয়ার পরই রুহি এসে জড়িয়ে ধরলো। তারপর অতসীর হাত ধরে ক্যান্টিনের দিকে যেতেই কতগুলো মেয়ে পথ আটকে দাঁড়ায়। তাই না? আপনি কে? আমি ইফাজের গার্লফ্রেন্ড। আমি তো ইফাজ না, তো আমার কাছে আসছেন কেন? তুমি নাকি ইফাজকে থাপ্পড় মেরেছ? আমাকে চেনো তুমি? প্রয়োজন পড়লে আপনাকেও মারতে পারি। সাহস তো দেখছি অনেক তোর। আপনার সাহস কম থাকলে আমার থেকে ধার নিতে পারেন। এদিকে অতসী সামনের দিকে তাকাতে দেখে ইফাজ আসছে। ইফাজ সুমিকে অতসীর সাথে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। অতসী খুব স্বাভাবিকভাবে বলল, নিচে আমার সাথে পারেন না, তাই কি গার্লফ্রেন্ড লেলিয়ে দিয়েছেন? এদিকে অতসী কথাটা বলে রুহিকে নিয়ে ক্লাসরুমের দিকে চলে যায়। সুমি ইফাজের হাত ধরেই ইফাজ দূরে সরে যায়। তোমার সমস্যা কি? ইফাজ, তুমি এভাবে কথা বলছো কেন? এই মেয়ে, তোমার সমস্যা কি? আমি কি কোনোদিন তোমাকে বলেছি আমি তোমাকে ভালোবাসি? ইফাজ, তুমি এত রিয়্যাক্ট কেন করতেছো? কালকে সারাদিন কল দিলাম, ধরলা না। এখন যাই সামনে পেলাম, এতে ও রাগ দেখানো শুরু করেছো। ইফাজ সুমির কথা কোনো উত্তরই না দিয়ে চলে যায়। এতে সুমি আরো বেশি রেগে যায়। কিছু বলতে যেও থেমে যায় সুমি, শুধু ইফাজের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কলেজ ছুটি হওয়ার পর অতসী ক্যাম্পাস থেকে বের হতেই ইফাজকে দেখলো বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে আরো অনেকগুলো ছেলে। ইফাজকে দেখো না দেখার একটা ভাব নিয়ে অতসী হাঁটতে শুরু করলো। বেশ কিছুদিন যাওয়ার পর ইফাজ বাইক নিয়ে অতসীর সামনে গিয়ে দাঁড়ালো। অতসী ইফাজকে কোনো পাত্তা না দিয়ে বেশ পাশ কাটিয়ে আবার হাঁটতে শুরু করলো। ইফাজ আবার বাইক নিয়ে গিয়ে সামনে দাঁড়ালো। সমস্যা কি? তুমি আমার সমস্যা। তাহলে আমার থেকে দূরে থাকুন, কোনো সমস্যা হবে না। সেসব বাদ দাও। সরি। রাস্তা দিয়ে সরে দাঁড়ান তো, মানুষ দেখছে। দেখুক, আমি এসব কেয়ার করি না। আমাকে কেন ডিস্টার্ব করতে আসলেন?
আপনার গার্লফ্রেন্ডের কাছে যান। বাইকে ওঠো। তুমি প্রতিদিন হেঁটে যাও কেন এতটা রাস্তা? আপনার এত দরদ উতলাতে হবে না। সামনে থেকে যান, নয়তো সাইড দেন। এই জন্যই মানুষের ভালো করতে হয় না। আপনাকে ডেকে আনছি আমার ভালো করার জন্য। এদিকে ইফাজ আর পথ আটকালো না, অতসী চুপটি করে চলে গেল। অনিতা চৌধুরী জমিয়ে রান্না করছে, কারণ আজকে অন্তুর হাজবেন্ড আসছে। আমার রান্না শেষ হলে অতসীর জন্য খাবার পাঠিয়ে দিস তো। মেয়েটার মা নেই, আমি চাই এটা যেন তার কখনো মনে না হয়। তোমার ছেলে যে অবস্থায় যাবে, কি খাবার নিয়ে? ইফাজ না গেলে আমি যাব। এদিকে ইফাজ বাসায় ঢুকেই অন্তু ডেকে আনে। ইফাজ এসে ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? চল রাতে রেস্টুরেন্টে যাই, এতে অতসীর সাথে রূপমের আলাপটাও হয়ে যাবে। যাব না আমি, তোমরা যাও। যাবে না তো? আচ্ছা দেখি এভাবে তাকাও কেন? অতসীকে কল দিয়ে বলিস তুই। তুই কল দিয়ে বলতে পারো না, আমি পারবো না। তুই কল দিয়ে বলবি, নয়তো আমি তোর বিয়েতেই থাকবো না। অন্তুকে অনিতা বেগম ডাকতেই অন্তু চলে যায়। ইফাজ একটা দীর্ঘশ্বাস ফেলে কলিং বেলের শব্দে অতসী দরজা খুলতেই দেখল ইফাজের মা। আসসালামু আলাইকুম আন্টি। অতসী, আমি কিন্তু তোমার উপর রাগ করেছি। কেন আন্টি? অনিতা বেগম উঠে অতসীর হাত থেকে ব্যাগগুলো নিয়ে ডাইনিংয়ে ব্যাগগুলো রেখে খাবার বের করলো। আন্টি এসবের কি দরকার ছিল? এদিকে অতসীকে একটা চেয়ারে বসে অনিতা বেগম প্লেটে খাবার নিয়ে অতসীর মুখে খাবার তুলে দিল। রাগ করলাম এই জন্য, আমি যে এখনো তোমার মা হতে পারিনি, তাই আমাকে কি মা বলা যায় না? অতসী না চাইতেও দু চোখ দিয়ে পানি পড়ছে। অনিতা বেগম এক হাত দিয়ে চোখগুলো মুছে দিয়ে বলল, আরে বাবা, কাঁদছো কেন? মা বলতে আপত্তি থাকলে বলতে হবে না। এই জন্য কাচ্ছি না মা, আমার মা মারা যাবার পর কেউ এমনভাবে মুখে তুলে খাইয়ে দেয়নি। আমি তো ইফাজকে প্রায়ই খাইয়ে দিই, তোমাকেও না হয় এখন থেকে নয়, বিয়ের পর থেকে খাইয়ে দেব। এখন একটু হাসো। ইফাজ অতসীকে ফোনে কল দিচ্ছে। কথা বলছো না কেন? কল রিসিভ করার পর তো মানুষ হ্যালো বলে, তুমি কি বোবা হয়ে গেছো? আমি বোবা হই বা অন্য কিছু, ওইটা আপনার জানতে হবে না। কল দিয়েছেন কেন ওইটা বলেন। এই শোনো, কোনো কাজ ছাড়া এমনি আমি তোমাকে কল দেই না। কাজের কথা বললে বলুন, নয়তো বাই। এত তাড়া কিসের তোমার? বয়ফ্রেন্ড কল দিচ্ছে নাকি? ওই কৈফিয়ত আপনাকে দিব না। এতে তো ভালোই হয়েছে, পালিয়ে যাও প্লিজ। আমার যদি কোনো বয়ফ্রেন্ড থাকতো তাহলে ঠিক পালিয়ে যেতাম। আপনার তো গার্লফ্রেন্ড আছে, আপনি এখনো পালিয়ে যাচ্ছেন না কেন? সন্ধ্যায় রেডি হয়ে থেকো। কোনো ইচ্ছে নেই আপনার সাথে কোথাও যাওয়ার। আমাকে কি পাগলে পাইছে নাকি আপু বলেছে? ও তাহলে ঠিক আছে। এদিকে ইফাজকে আর কিছু বলতে না দিয়ে অতসী ফোনটি কেটে দেয়। সন্ধ্যা হতে অন্তু একটি শাড়ি নিয়ে ইফাজ রুমে ঢুকে। ওহ, এই ব্যাগে শাড়ি জুয়েলারি আছে, অতসীকে এগুলো পরিয়ে তোর সঙ্গে করে নিয়ে ক্যাফেতে চলে আসিস। লেট করিস না, এখনই বেরিয়ে যা। ইফাজ অতসীর বাসার সামনে এসে অতসীকে কল দিয়ে আসতে বলে। কি হলো? জন্মের ওর নির্ঘাত কোনো ক্ষমার অযোগ্য কোনো পাপ করেছি, তার শাস্তি পাচ্ছি। এই ব্যাগে নাকি শাড়ি আছে, দ্রুত পরে 5 মিনিটের ভেতরে এসো। আপনিও চলুন ভেতরে। যাব না আমি। কি ভেবেছেন আপনি? যাবেন না বললেই আমি তেল মাখবো নাকি? একটু ফর্মালিটি মেনটেন করলাম আর কি। বদমাইয়া। অতসী রুমে এসে কতক্ষণ বাবার সাথে কথা বলল, তারপর শাড়ি পরে রেডি হয়ে নিল। ক্যাফেতে যাওয়ার পর অতসী, তুষার, রূপম আর অন্তুর সাথে কথা বলল। সবাই বসে গল্প করছিল। হঠাৎ রূপম বলে উঠল, শালাউ, বিয়ের আগেই বউকে একবার প্রপোজ করে ফেলো দেখি। এই বদ মেয়েকে আমি প্রপোজ করব? ইম্পসিবল। আপনি কি মিস্টার অভদ্র খান? বদ কাকে বলেন? হ্যাঁ, দেখলেন তো, কিছু বললেই রবি সিম হয়ে যায়। রবি সিম আবার কিভাবে হয়? ওই তো, কিছু বললেই জ্বলে ওঠে আপন শক্তিতে। তোরা দুজনে চুপ করবি প্লিজ? হয়েছে অনেক, চল এখন বাসায় চল। দুজন ঝগড়া করতে করতে মাথা খেয়ে ফেলবি। অন্তু অতসীকে নিয়ে গাড়িতে বসে অন্তু অতসীকে তার বাসার সামনে নামিয়ে চলে গেল। অতসী বাসায় গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। শুয়ে ফোন হাতে নিতেই দেখলো ইফাসের নাম্বার থেকে মেসেজ আসলো। এখনো সময় আছে, পালিয়ে যাও। মনে মনে ইফাজকে এক গাদা বকা দিয়ে ঘুমিয়ে পড়ল অতসী। সকালবেলা কানমোলা খেয়ে ইফাজ ঘুম থেকে উঠল। অনিতা বেগম ছেলের ব্যাগ গুছিয়ে দিচ্ছে। সন্ধ্যা হতেই ইফাজকে বাংলো বাড়ির সবাই পৌঁছে যায়, কিন্তু অতসীকে তার রুম দেখিয়ে দিল। অতসী বাবাকে একটা রুমে শুয়ে দিয়ে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রেখে ফ্রেশ হতে চলে গেল। ইফাজ খাবার নিয়ে এসে দরজার কয়েকবার নক করলো। অতসী ওয়াশরুমে থাকায় দরজা খুলতে একটু লেট হলো। জীবনে কোনোদিন তুমি ঠিক টাইমে দরজা খুলতে পারছো? হ্যাঁ, আপনার গন্ধ পেলেই আমি লেট করে দরজা খুলি, এটা বুঝতে হবে।
গন্ধ মানে? কিছু না। বদ মেয়ে। অসভ্য লোক। অসভ্য ছেলেকে বিয়ে করতে রাজি হইছো কেন? আপনাকে কৈফিয়ত দিতে হবে? না, তোমার বয়ফ্রেন্ডকে গিয়ে দাও। আচ্ছা বাই। খাবারটা নিয়ে দরজা অফ করো। এদিকে অতসী হাত থেকে টান দিয়ে খাবারটা নিয়ে অনেক জোরে দরজা বন্ধ করে দেয়। ইফাজ জানালা দিয়ে বলল, দরজা কি তোমার টাকার? এত জোরে লাগালে কেন? অতসী কোনো উত্তর দিল না। কি হলো, কথা বলো না কেন? এবারও অতসী কোনো উত্তর দিল না। এই বদ মেয়ে, বলো না কেন দরজা কি তোমার টাকার? হ্যাঁ, আমার মুখও আপনার টাকার না, আমার কোনো উত্তর দিব না। ইফাজ একটু মুখ ভেঙচি দিয়ে চলে যায়। পরের দিন বেলা বেড়ে যাওয়ার সাথে সাথে ইফাজের কিছু আত্মীয় বন্ধুরা বাংলোতে চলে আসে। অতসীকে অনেকবার জিজ্ঞেস করার পরও সে বলল, এই দুনিয়াতে তার বাবা ছাড়া কেউ নেই। ব্যাপারটা বেশ খটকা লাগলো অন্তুর। তাহলে কি কোনো অতীত লুকাতে চাচ্ছে অতসী? ইফাজের খালামণি এসে ইফাজ দেখে বলল, এবার যদি ইফাজ একটু ভালো হয়। খালামণি, আমি খারাপ ছিলাম কবে? এই মাঝে মাঝে রাতে বাসায় আসতো না, সারাদিন বন্ধুদের সাথে মেতে থাকতো, অফিসে কোনো কাজে তোমাকে পাওয়া যায় না। এগুলো কি বাবা ভালো? সবাই আমার বিপক্ষে, আমার পক্ষে কেউ নেই। এদিকে ইফাজের বন্ধুরা মিলে পুরো বাড়ি সাজিয়েছে। অন্তু সব দায়িত্ব নিয়ে হলুদের সব ব্যবস্থা করলো। বাড়ির একটা সাইডে ইফাজের হলুদের ব্যবস্থা করলো, অপর সাইডে অতসী হলুদের ব্যবস্থা করলো। কিন্তু অতসীকে হলুদের শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। অন্তু অতসীকে হলুদের শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। অতসীকে রুমে বসে অন্তু চলে যায়। অন্তু চলে যাওয়ার সাথে সাথে অতসী তার বাবার রুমে চলে যায়। বাবাকে জড়িয়ে ধরে বাবা মেয়ে দুজনেই কান্না করে। দুজনে হলুদ শেষ হতে না হতে রাত প্রায় 1টা মতো বেজে যায়। অতসী কোনো রকম রুমে ঢুকে শুয়ে পড়ে। খুব সাদামাটাভাবে ইফাজ অতসীর বিয়েটা হয়ে যায়। একটা রুম ইফাজ আর অতসীর জন্য সাজানো হয়। অন্তু অতসীকে রুমে বসিয়ে দিয়ে বাইরে চলে যায়। রূপম, তুষার ইফাজকে নিয়ে বাগান দাঁড়িয়ে আছে। সে কিছুতেই রুমে যাবে না। শালাবু, এখন কেন ভয় পাচ্ছ? বিয়ে তো করেই ফেলেছো। বেঁচে থাকলে বাসর ঘরে যেতেই হবে। এই ভয় কোথায় পাই আমি? তাহলে যেতে চাও না কেন? ভালোই ভালো যাবে নাকি অন্য পথ অবলম্বন করব? রূপম আর তুষার ইফাজকে টেনে নিয়ে রুমে ঢুকিয়ে বাহির থেকে তালা লাগিয়ে রেখে চলে আসে। এদিকে ইফাজ রুমে ঢুকতেই দেখে বিছানার মাঝখানে অতসী ঘুমিয়ে আছে। এমন হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে, অন্যকে ভালো করে বসতেও পারবে না। ইফাজ টেবিলে থাকা পানির জগটা এনে সুন্দর করে অতসীর মুখে ঢেলে দিতেই অতসী উঠে বসলো। এমন মাউন্ট এভারেস্টের মতো হাত পাগুলো নিয়ে ফ্লোরে ঘুমাতে পারলে না? বেডে তো কাউকে বসার পর্যন্ত জায়গাটা রাখুনি। এই জন্যই আপনি আমাকে এভাবে ভিজিয়ে দেবেন? এইটার বিচার পরে করছি, আগে শাড়িটা চেঞ্জ করে আসি। এদিকে অতসী উঠে দরজা খুলে গেলেই দেখলো বাহির থেকে দরজা লক করা। ইফাজের দিকে তাকাতে ইফাজ বিছানায় শুয়ে পড়ে। অতসী দ্রুত হেঁটে এসে কোমরে হাত দিয়ে বলল, দরজা লক করেছে কি? ইফাজ কোনো কথা বলল না। অতসী আবার জিজ্ঞেস করলো। ইফাজ এবারও চুপ করে থাকলো। অতসী ইফাজের পাঞ্জাবি কলা ধরতে গিয়ে ইফাজের উপর পড়ে যায়। ইফাজ এক হাত দিয়ে অতসীকে নিজের সাথে মিশিয়ে নেয়। অতসী হাত পা ছুটতে ছিল, তাই ইফাজ অতসীকে ইফাজের নিচে ফেলে দেয়। কি অসভ্যতামি হচ্ছে! আর আপনার ওজন তো 200 মণ হবে মনে হচ্ছে। ছাড়ুন আমাকে। তুমি নিজে থেকেই আমার কাছে এসেছো, আমি কি জোর করে এনেছি নাকি? তাছাড়া এটা আমার অধিকার। কি ভূতে ধরলো নাকি আপনাকে? হ্যাঁ, তোমার ভূতে ধরেছে। আজকে আর তোমাকে ছাড়ছি না। তুমি এখন আমার সম্পত্তি। যে করি হোক তোমাকে চাই। ইফাজ এক হাত দিয়ে অতসীর লিপস্টিক মুছে দেয়, কানের দুলগুলো খুলে দেয়। ইফাজের প্রতিটি স্পর্শ অতসী কেঁপে উঠছে। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। ইফাজ অতসীর এক হাত নিজের হাতের মধ্যে আটকে নেয়। আস্তে আস্তে কানে কাছে গিয়ে ঠোঁট স্পর্শ করতেই অতসী চোখ বন্ধ করে ফেলে। খুব আস্তে করে বলে, আমার টেস্ট অতটাও খারাপ না। কি বলছেন? ইফাজ অতসীর উপর থেকে উঠে হালকা ধাক্কা দিতে অতসী নিচে পড়ে যায়। আল্লাহ, আমার কোমর ভেঙে দিল রে। আবার আমার আশেপাশে দেখলে এর থেকেও খারাপ হবে। বদমে, শয়তান ছেলে, আমার সুযোগ আসতে দে, আব্বা ডাকিয়ে ছাড়বো। ইফাজ দাঁড়িয়ে হাসছে। অথচ কোনো রকম উঠে ফোনটা হাতে নিয়েই দেখলো রূপমের মেসেজ। বৌরানী, আজকে যেন আপনাদের একা ছেড়ে আসলাম। আমরা বাংলো বাড়ি থেকে চলে যাচ্ছি। দেখা হবে কালকে। শত চেষ্টা করেও লাভ নেই। দরজা কিন্তু খুলবে না। কালকে সকালে মালিকে বলে এসেছি, উনি খুলে দিবে। তোমার বাবাকেও নিয়ে গেলাম, নো টেনশন। এ রাত বারবার আসবে না, সো মোবাইল রেখে জামাইকে দেখো। হ্যাপি বাসর রাত। অতসী মেসেজটা দেখে ইফাজের দিকে তাকিয়ে বলল, সব জানতেন আপনি? কি জানতাম? এই যে সবাই আমাদেরকে এই নরকে তালা বন্ধ করে চলে যাবে।
জি, সবাই চলে গেছে মানে? আমার মতো এক নিরীহ আন্ডা বাচ্চাকে কুমিরের গর্তে ফেলে চলে গেছে। এই অসভ্য বানর কোথাকার, সব জেনে এখন ভং ধরা হচ্ছে। এই তুমি হলিউডে নায়িকা না, হ্যাঁ, যে তোমার সাথে রোমান্স করার জন্য ভং ধরবো। কি না আমার চেহারা কুত্তায় দেয় পাহারা। নিজের মুখ আয়নায় দেখে আসুন একবার। এই তুমি আমার লাগেজ ধরো কেন? আপনি যে আমাকে ভিজিয়ে দিয়েছেন, সারা রাত কি ভেজা কাপড় নিয়ে থাকবো নাকি? সারা রাত নাই, আর একটু সময় বাকি আছে, পরে তুমি রুম থেকে বের হতে পারবে। বেশি কথা বললে না এখন আপনার আব্বুকে কল করব। কথাটা বলে অতসী ইফাজের লাগেজ খুলতে থাকে। ইফাজ গিয়ে অতসী থেকে লাগেজে দূরে সরিয়ে নেয়। অতসী ইফাজের থেকে টান দিয়ে লাগেজটা নিয়ে একটা টি শার্ট বের করে ওয়াশরুমে চলে যায়। অতসী শাড়ি পরে হাঁটতে অসুবিধা হয়, তাই নিচে লেগিংস পরা ছিল। শাড়িটা খুলে উপরে ইফাজের টি শার্টটি পরে নিল। অতসী ওয়াশরুম থেকে বাইরে বের হতে যাবে, তখনই দেখলো বাহির থেকে লক করা। অতসী কয়েকবার বলল, কিন্তু ইফাজ খুলল না। দরজা লাথি মারতেই ইফাজ দ্রুত এসে দরজা খুলে দিল। এতক্ষণ লাগলো কেন আপনার দরজা খুলতে? ড্রেস চেঞ্জ করছিলাম, তুমি এসে যেন লজ্জাহরণ করতে না পারো, তাই দরজা দিয়ে রাখছি। ইফাজ অতসীর দিকে খেয়াল করে দেখলো অতসী টি শার্টের উপর দিয়ে শাড়ির কিছু অংশ পেঁচিয়ে রেখেছে। ইফাজ সাথে সাথে একটা শার্ট বের করে দিয়ে বলল, এটা পরে নাও, তাহলে শাড়ির আর প্রয়োজন হবে না। অতসী শার্টটি পরে নিল। মনে হচ্ছে সাগরে ডুবে যাচ্ছি। এত বড় শার্টটা, তাও টি শার্টটা একটু ছোট ছিল, কোন রকম পিন দিয়ে আটকিয়ে পড়েছি। এটা পরে তো মনে হচ্ছে আমার পাঞ্জাবি। এই এত কথা শুনতে চাই না, ভালো না লাগলে আমার শার্টটা দিয়ে দাও। অতসী বিছানায় বসতে দেখলো যে বালিশে ঘুমিয়েছিল, বালিশ সহ বিছানার চাদর ব্ল্যাঙ্কেট অনেকটা ভিজে গেছে। অতসী উঠে আলমারি থেকে বিছানা একটা চাদর বের করে নিল, কিন্তু আলাদা বালিশ বা ব্ল্যাঙ্কেট পেল না। চাদরটা উঠিয়ে নতুন চাদর বিছিয়ে নিল। ইফাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে অতসীর কাণ্ড দেখছে। অতসী সুন্দর করে শুকনো বালিশ নিয়ে শুয়ে পড়ল। ব্ল্যাঙ্কেটের যে অংশটুকু শুকনো ছিল তাও গায়ের উপর নিয়ে নিল। এই আমি কোথায় ঘুমাবো? নিচে পানি ঢেলেছেন, এখন আপনাকে নিচেই ঘুমাতে হবে, এটাই শাস্তি। এসব শাস্তি আমি মানি না, ঘুম পাচ্ছে, ঘুমাবো। এদিকে ইফাজ অতসী থেকে ব্ল্যাঙ্কেটটি নিয়ে টানাটানি শুরু করেছে। অতসী রেগে গিয়ে জোরে ধাক্কা দিতেই ইফাজ বেড থেকে পড়ে যায়। অতসীর সাথে সাথে ব্ল্যাঙ্কেটটা গায়ে নিয়ে শুয়ে পড়ে। অনিতা বেগম ইফাজের ছোটবেলায় অ্যালবাম নিয়ে বসে আছে। কত রকমের ছবি এটাতে, সব ছবিতে হাত বোলাচ্ছে। কিবরিয়া চৌধুরী অনিতা বেগমের কাজকর্ম শুধু দেখিয়ে যাচ্ছে অনেকক্ষণ যাবৎ। আচ্ছা, ছেলেকে আমাদের ছেড়ে কোথাও চলে গেছে, তুমি এমন কাঁদছো কেন? আমার ছেলেটা যে অনেক বড় হয়ে গেছে, আমি কেন জানি মানতে পারছি না। ছেলে বড় হবে, এটা স্বাভাবিক, এত ভাবার কি আছে? আচ্ছা, আমার ইফাজকে আমাকে কখনো ভুলে যাবে? আজব, এসব কেমন কথা? হে, ঘুমাও। অনিতা বেগম আর কোনো কথা না বলে পাশে টেবিলে অ্যালবামটা রেখে শুয়ে পড়ল। তুষার আর রূপম ফোন নিয়ে বসে আছে। ভাইয়ার কত কল দিব, ফার্স্ট তো কল ধরে না। প্রথমেই রুমে ঢুকতে চাইনি, এখন তো দেখছি কালকে সকালে বের করা যাবে না। এদিকে পর্দার ফাঁকা অংশ দিয়ে এক গুচ্ছ আলো এসে অতসীর মুখে পড়তেই চোখগুলো খুলল। সূর্যের আলোর কারণে সাথে সাথে আবার চোখ বন্ধ করে নিল, কিন্তু নিজের উপর ভারী কিছু অনুভব হতেই চোখ খুলে তাকাতেই দেখলো ইফাজ অতসীর উপর পা দিয়ে শুয়ে আছে। এটা দেখে অতসী বেশ রেগে যায়। পা সরানোর চেষ্টা করলেও পেরে ওঠেনি। আতসী ইফাজের হাতে জোরে চিমটি কাটতেই ইফাজ উঠে বসে। ব্যথা লাগলো। আসো, তোমাকে দিয়ে বুঝাই কেমন লেগেছে। তো হাতির মতো পাগুলো তো আমার উপর না দিলেও পারতেন। হাতির মতো পা মানে? এক পাল্লায় হাতি, আরেক পাল্লায় আপনার পা দিলে আপনার পা আর হাতির সমান সমান। এই অদ্ভুত কথা কোথায় পাও তুমি? হ্যাঁ, তোমাকে কালকে নিষেধ করলাম না যে আমার সাথে ঘুমাবে না? আমি এমন পা দিয়েই ঘুমাই। ও তাই বুঝি। তা কার কার উপর পা দিয়ে আপনি ঘুমাতেন? কোলবালিশের। এদিকে অতসী কিছু বলার আগে ইফাজ হোয়াটসঅ্যাপে ঢুকে পড়ল। অতসী ফোন নিতেই দেখলো 13টা মিস কল। সময় দেখে তো অতসী দাঁড়িয়ে পড়লো। অলরেডি 12টা বেজে গেছে। অতসী দ্রুত তুষারকে কল দেয়। কল দেওয়ার সাথে সাথে তুষার কলটি রিসিভ করে। এই ভাবি, আমাদেরকে ভুলে গেছেন নাকি? সরি ভাই, কল দিয়েছেন দেখিনি, আসলে ফোন সাইলেন্ট ছিল তাই দেখিনি। কেন এতবার কল দিয়েছেন, কোনো প্রবলেম হয়েছে? না, রূপম ভাই নাকি ইফাজের সাথে কথা বলবে, তাই কল দিয়েছিলাম। তা কোথায় ইফাজ সাহেব? ওয়াশরুমে গিয়েছে। আসলে বলবেন কল দিতে, রাখলাম। অতসী ফোন রেখে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। অতসী নিজের রুমে চলে গেল। ইফাজ বের হয়ে নাস্তা নিয়ে এসে অতসীকে ডাকে। দুজন খেয়েই বাসার উদ্দেশ্যে রওনা দেয়।
ইফাজের মা বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। অতসী দরজার সামনে আসতেই অতসীকে বরণ করে বাসায় ঢুকালো। অনিতা বেগম শাড়ি আর জুয়েলারি এনে অতসীকে দিয়ে বলল, না মা, এগুলো পরে এসো, বাসায় আমার আত্মীয়রা তোমাকে দেখতে আসবে। এখন 3 পিস পরে থাকাটা ভালো দেখাচ্ছে না। এদিকে অন্তু অতসীকে নিয়ে ইফাজের রুমে চলে গেল। অতসী চারিদিকে তাকিয়ে ইফাজ রুমটা দেখছে। চারপাশে ইফাজের নানা ছবি। হঠাৎ একটা ডায়েরির দিকে চোখ যেতে অতসী গিয়ে ডায়েরিটা হাতে নেয়। কয়েকটা পৃষ্ঠা খুলতেই দেখলো লেখা, আজ তোমাকে প্রথম দেখলাম, কি মায়া আছে বলো তো, যে বারবার তুমি শুধু আমাকে আকর্ষণ করো। লাস্ট একটা লেটার লেখা পি। অতসী অপর পৃষ্ঠাতে যাওয়ার আগে কেউ ডায়েরিটা টান দিয়ে নিয়ে যায়। টাকা দিয়ে দেখে ইফাজ। আমার রুমে এসেই আমার জিনিসপত্রে হাত দেওয়া শুরু করেছো। তোমাদের মতো মেয়েরা এমনই, প্রথমে কৌশলে বাসায় আসবে, তারপর একে একে সব জিনিস হাতিয়ে নিবে। ইফাজ এত জোরে চিৎকার করে কথাগুলো বললো যে অতসীর চোখ দিয়ে না চাইতেও জল পড়ছে। বিছানার উপর থাকা অতসীর শাড়ি আর জুয়েলারি সব ফেলে দেয় ইফাজ। আর কখনো আমার বেডে এসব জিনিস রাখবে না, আর আমার কোনো জিনিসে হাত দিলে হাত ভেঙে দিব। ইফাজ অতসীকে কোনো কথার সুযোগ না দিয়ে রুম থেকে বের হলো। অতসী চোখের পানি মুছে ফ্লোরে পড়ে থাকা শাড়ি জুয়েলারি উঠে নিল। অতসী ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে শাড়িটা পরে নিল। শাড়ি পরে বিছানা বসে বসে ফোনে গেমস খেলতে থাকে। এই শোনো। জি বলুন। বিয়ে করে নিয়েছেন, এখন আমি না চাইলেও আপনার কথা শুনতে বাধ্য। বিয়ে করতে আমি তো আর পায়ে ধরিনি। আপনাকে দেখে আমি বিয়েও করিনি। আমাকে দেখে যখন বিয়ে করনি, তাহলে কখনো স্ত্রীর অধিকারও চাবে না। আপনার আমাকে কি মনে হয়? আপনার চরিত্রে এমন লটপটর দেখেও আপনাকে বিয়ে করতাম আমি? কখনো। শুধু স্যারের দিকে তাকিয়ে বিয়ে করেছি। লটর পটার মানে কি বোঝাতে চাও? আপনাকে বোঝানোর কোনো ইচ্ছে আমার নাই। আমাদের দুজনের মাঝে কি কথা হয় এটা যেন বাহিরের মানুষ না জানে। অতসী আর পেছনে না তাকিয়ে সোজা চলে যায়। অতসী নিচে যেতেই দেখলো অনেকগুলো মহিলা বসে আছে। অনিতা বেগম অতসীকে সাথে বসে বলল, এ হলো আমার একমাত্র মিষ্টি বৌমা অতসী, আর এরা হচ্ছে আমার বান্ধবী, তোমাকে দেখতে এসেছে। আসলে বিয়ের আগে গল্প করতাম তো তোমাকে নিয়ে, তাই আর লেট করেনি। তুমি বাসায় এসেছো শুনেই চলে এসেছে। কি রে অনিতা, কি কি দিয়েছে ওর বাবার বাড়ি থেকে? আমাদের দেখাবি না? তাদের সবই দিয়ে দিয়েছে। সব কি কি দেখা? ভালো বউ পেয়েছি, এটাই অনেক। যৌতুক দিয়ে কি করব? আর একটা বাবা যখন তার মেয়েকে শ্বশুর বাড়ি দিয়ে দেয়, তখন তার কলিজাটাই দিয়ে দেয়। আর এসব ঠুনকো আসবাবপত্র দিয়ে কি করব? আমি তো মা, আমার মেয়েকেও তো বিয়ে দিয়েছি, বুঝেছি আমার কলিজাটা অন্যকে দিয়ে দিয়েছি। তাই আমি আমার এই বৌমা নিয়েই সন্তুষ্ট, লাগবে না আমার কোনো যৌতুক। এদিকে মহিলাগুলো আর কোনো কথা বলল না। অতসী শুধু চেয়ে চেয়ে অনিতা বেগমকে দেখছিল। এমন শাশুড়ি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ইফাজ বিছানায় শুয়ে আছে। অতসী রুমে ঢুকতে বলল, ভুলিও বিছানায় এসে বসবেও না, নিচে শুয়ে পড়ো। বিয়েটা করেছি কেন জানো? আমি কি তা তোমাকে বোঝানোর জন্য? কত থাপ্পড় যে তোমাকে খেতে হবে শুধু দেখবা, নয়তো আমি এই ফ্যাস তোর মতো মেয়েকে বিয়ে করতো নাকি? আমি যে আপনাকে বিয়ে করছি সাত কপালের ভাগ্য। আমার কোনো শখ নাই আপনার মতো বজ্জাত লোকের সাথে বেড শেয়ার করার। আমি এখন না বলে ঠিকই এসে হাত পা ছড়িয়ে শুয়ে পড়তে। আহা, কি আমার সালমান খান, ওনার পাশে শোয়ার জন্য পাগল হয়ে আছি। আর একটা কথা বললে না রুম থেকে বের করে দিব। অতসী শুধু আর চোখে তাকালো, আর কোনো কথা বলল না। আলমারি থেকে বালিশ চাদর বের করে নিচে শুয়ে পড়ল। সকালবেলা অন্তর ডাকে ঘুম ভাঙে অতসীর। দ্রুত উঠে সবকিছু গুছিয়ে ফ্রেশ হয়ে নিচে আসে অতসী। অনিতা বেগম কিচেনে দেখে অতসীও পাশে গিয়ে দাঁড়ায়। মা, আমাকে দিন, আমি বাকি রান্না করে নিচ্ছি। কয়টা বাজে? 9টা বেজে গেছে অলরেডি। ক্লাস শুরু হয় কয়টায়? 10:30 মা। তখন এখন কিচেনে কি করতে আসছো? যাও, টেবিলে নাস্তা দেওয়া আছে, তুমি খেয়ে অন্তুর সাথে কলেজে চলে যাও। আমি আর কিছু বললাম না। রুমে গিয়ে দেখলাম ইফাজ বজ্জারটা এখনো ঘুমাচ্ছে। মাথায় ভালো একটা বুদ্ধি আসলো। দৌড়ে নিচে কিচেনে গেলাম, হাতে অনেকটুকু লবণ নিলাম। রুমে ঢুকে আমার জামা কাপড়গুলো এক হাতে নিলাম। আস্তে আস্তে বেডের পাশে ইফাজের মুখে লবণ পুড়ে দিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেলাম। আমি রুমের বাইরে বের হতেই ইফাজের চিল্লানোর আওয়াজ শুনলাম। ঘুমটা ভেঙেছে বেশ উচ্ছ্বাস করে। ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে নিলাম। ইফাজের চিৎকার চেঁচামেচি এখনো থামেনি, তাই রুমে উকি দিলাম। উকি দিচ্ছ কেন চোরের মতো? আজব, আমি আবার কি করলাম? ইফাজ বিছানা থেকে উঠে এসে আমার হাত পেছনে নিয়ে দেয়ালের সাথে আটকে ধরে। মুখে লবণ দিয়ে পালিয়েছো কেন? এত শখ থাকলে পাপ্পা দিতে পারতে। সরি ব্রো, আমারও টেস্ট এত খারাপ না।
ফালতু কথা বললে এমন মাইট দিব না, সব ভুলে যাবে। অতসী, রেডি হয়েছো? তুমি টাইমে চলে যাচ্ছ তো? অন্তু অপর কণ্ঠ শুনে ইফাজ আমায় ছেড়ে দূরে গিয়ে দাঁড়ায়। আমি টেবিলের উপর থেকে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ি। কোনো রকম এসে শুধু ক্লাসরুমে বসেছি। রুহি অন্য বেঞ্চে বসা। ফার্স্ট ক্লাস শেষ হতেই রুহি আমার বেঞ্চে চলে আসে। কি রে, এতদিন আসলি না কেন? বাসায় একটু প্রবলেম ছিল, এই জন্য। ও, যাচ্ছিস তো কলেজ থেকে পিকনিকে? কোথায় যাচ্ছে? সিলেট। শিওর না। ক্লাসে এত কথা বলিস না, পরে বলবো না। ক্লাস শেষ করে বাইরে বের হতেই দেখি ইফাজ সুমির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। আমাকে দেখে আরেকটু বেশি গা ঘেঁষে দাঁড়ালো ইফাজ। আমি তাদের সামনে দিয়ে যেতেই সুমি আমাকে পেছন থেকে ডাকে। তোমার নাম অতসী, তাই না? আপনি এতই বলদ, সামান্য নামটাই মনে রাখতে পারেন না। ইরফাজ, দেখছো এই মেয়ে আমার সাথে কিভাবে কথা বলে? না ইফাজ, দেখিনি। ইফাজ কানা। এই মেয়ে এত কথা বলতে বলেছি তোমাকে, তাহলে এত কথা বলো কেন? আমি আপনাকে বলছি যে আমাকে পেছন থেকে ডাকেন, তাহলে আপনি ডাকলেন কেন? ভারী বেয়াদব তো তুমি। আপনি কেমন আদবে ভরপুর তা আমার জানা আছে। তোমার এত কথা শুনতে ডাকিনি। কলেজ পিকনিকে যাচ্ছ নাকি? আমি আর ইফাজ তো যাচ্ছি, তাই না ইফাজ? হ্যাঁ। আপনারা জাহান্নামে যান, আমি কি করব? না, কাউকে ম্যানেজ করতে পারছি না তো আমাদের পিক তুলে দেওয়ার জন্য। তুমি যদি যাও তো এই দায়িত্বটা তোমাকে দিব। আপনাকে পিক তোলার দায়িত্ব দিলে লাথি দিয়ে পানিতেও ফেলে দিতে পারি। কথাটা বলেই চলে আসলাম। মনে মনে ভাবলাম ইফাজ বজ্জাতের বিচারটা করতে হবে। বাসায় ঢুকে দেখলাম আমার শ্বশুর আব্বু আমার আগে হাজির। সালাম দিয়ে উপরে যাবে, তখনই বলল, অতসীমা, রেডি হয়ে এসো, তোমাকে আর অন্তুকে নিয়ে শপিংয়ে যাব। দুদিন পর তো পিকনিকে যেতে হবে। আমার 2 মেয়েকে জামা কাপড় কিনে দিতে হবে না? শপিং করতে আমারও খুব ভালো লাগে। বাবা, আমি রেডি হয়ে আসছি। আমি উপরে চলে আসলাম, ড্রেস চেঞ্জ করে একটা গাউন পরে নিলাম, সাথে মাথায় হিজাব পরলাম। রেডি হয়ে বাবার সাথে দেখা করতে গেলাম। আমার বিয়ের পর থেকে বাবাকে আর ওই বাসায় যেতে দেইনি। বাবার থেকে বিদায় নিয়ে নিচে আসতেই দেখি সবাই রেডি, সাথে ইফাজও আছে। ইভাস, তুই অতসীকে বাইক দিয়ে নিয়ে আস, আমি অন্তুকে আর তোর মাকে নিয়ে আসছি। আমি আর কিছু বলতে পারলাম না। ইফাজ আমার দিকে তাকিয়ে শয়তানি একটা হাসি দিল। এই হাসি দিয়েছে মানে মনে মনে শয়তানি বুদ্ধি আছে। কি বদরানি, সকালে আমার মুখে লবণ দেওয়ার কথা মনে আছে? কথাটা বলেই আমার দিকে এগিয়ে আসতে থাকে। আর এক পা এগিয়ে আসলে এমন জোরে চিৎকার করব সবাই ভেতরে চলে আসতে বাধ্য হবে। আমি জানি এটা তোমার গলা না, মাইক। যদি কখনো মাইক না আবিষ্কার হতো তাহলে তোমাকে দিয়েই মাইকের কাজ চালানো হতো। আমি ইফাজের দিকে তাকাতেই ইফাজ বাহিরে চলে গেল। আস্তে আস্তে দরজা আটকিয়ে বাহিরে বের হতেই দেখতে পেলাম ইফাজ বাইক স্টার্ট দিয়ে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে বসতেই এত স্পিডে গাড়ি চালাতে শুরু করলো যে চোখ মেলে ভালো করে তাকাতে পারছি না। এত করে বললাম যে গাড়ি আস্তে চালানোর জন্য, কিন্তু বদলোকটা শুনলই না। শপিং মলের সামনে সবাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে। ইফাজ বাইকটা পার্কিং এ রেখে আমার সাথে হাঁটতে থাকে। কেমন লাগলো? যাওয়ার সময় আপনার সাথে আমি যাব না। তুমি না যেতে চাইলেও আলগা প্রেম দেখিয়ে তোমাকে আমি নিয়েই যাব। আপনি সুমিকে নিয়ে যান। সে সময় হলে নিয়েই যাব, তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না। শপিং শেষ হতে হতে বেশ রাত হয়ে যায়। আমি যখন আব্বুর গাড়িতে উঠতে যাব ঠিক তখনই ইফাজ এসে হাত ধরে ফেললো। তুমি আমার সাথে এসেছো, আমার সাথে যাবে। না, আমি আপনার সাথে যাব না। এই গাড়িতে এত মানুষ জায়গা হবে না। অন্তু আপু এসে বলল, চল, তোর সাথে আমিও যাচ্ছি। আমি দ্রুত গিয়ে এই গাড়িতে উঠে বসি। বাসায় আসতেই আমি ফ্রেশ হয়ে বড্ড ক্লান্ত লাগছে, তাই বিছানায় একটু বসলাম। আস্তে আস্তে বেশ ঘুম পেতে শুরু করলো। না চাইতেও চোখ লেগে গেল। ইফাত রুমে ঢুকতেই দেখলো অতসী ঘুমিয়ে আছে। ইফাত সাথে সাথে অতসীর হাত ধরে টেনে ফ্লোরে নামিয়ে বলল, ভাবছো কি কালকে যে বললাম সব ভুলে গেলে? অবশ্য তোমার মতো মেয়ের থেকে এর থেকে বেশি কি আশা করা যায়? আমি ইফাজের বলা কথাগুলো সব মাথায় উপর দিয়ে গেল। ঘুমের রেশ কাটতেই বুঝতে পারলাম তার বিছানায় শোয়াতে এমন নিকৃষ্ট ব্যবহার। কোনো রকম উঠে বললাম, ইচ্ছে করে আপনার বিছানায় ঘুমাতে চাই না মিস্টার ইফাজ। মানুষকে মানুষ মনে করতে শিখুন, এমন জানোয়ারের মতো ব্যবহার পরিহার করুন। সাথে সাথে ইফাজ আমাকে একটা থাপ্পড় মারতে আসলে আমি হাতটা ধরে ফেলি। হাতটা আমার থেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুই জানোয়ার কাকে বলছস? তোর সাথে ভালো ব্যবহার করি তাই কি খুব পাকনা গজিয়ে গেছে? আপনার মতো লোকের সাথে কথা বলার রুচি নাই। নিচে বিছানা করে শুয়ে পড়লাম।
এত ঘুম পাচ্ছে কেন তা কিছুতেই বুঝতে পারছি না। সকালে ঘুম থেকে আগে আগে উঠে আমি নাস্তা বানিয়ে ফেললাম। মাকে এমন কাজ করতে দেখলে আমার বড্ড খারাপ লাগে। নাস্তার টেবিলে সুন্দর করে সাজিয়ে গোসল করে চলে গেলাম। গুটি গুটি পায়ে হেঁটে যখন কলেজ ক্যাম্পাসে ঢুকলাম ঠিক তখনই সুমি এসে বলল, কালকে তো খুব তেজ নিয়ে কথা বলেছিলে, আর ইফাজের সাথে কি প্রেম করতে চাস নাকি? কাল কথা বলার সাথে বারবার ওর দিকে তাকাচ্ছিলি। আমার কোনো মুড নাই আপনার সাথে কথা বলার, পথ ছেড়ে দাঁড়ান। আমি চলে যেতে নিলে সুমি আবার আমাকে আটকানোর চেষ্টা করে। বেশ বিরক্ত লাগছে ব্যাপারগুলো। এই মেয়ে কেন আমার সাথে এমন করে? আর ইফাজ আসুক, এর একটা বিহিত করতে হবে। কাল রাত থেকে মনটা বেশ খারাপ। ইফাজের ব্যবহার বারবার আমাকে ভাবাচ্ছে। ক্লাসে গিয়ে কোনো কথা বললাম না, চুপচাপ ক্লাস করে বেরিয়ে গেলাম। ইফাজকে দূরে দেখে ইফাজের সামনে গিয়ে দাঁড়ালাম। সুমিও সেখানে ছিল। আপনার আর আমার সম্পর্কটা সবার সামনে বলুন। মানুষের এসব কথা আমি আর শুনতে পারবো না। এই মেয়ে, এখন কি ইফাজকে ফাঁসানোর চেষ্টা করছো না? ইফাজ কিন্তু আমাকে ভালোবাসে, তাই না ইফাজ? ইফাজ আপনাকে ভালোবাসে নাকি আপনাদের বাচ্চা আছে ওইটা আমার কোনো সমস্যা নেই। এখান থেকে দূরে সরো। ইফাজের সাথে তোমার কি সম্পর্ক থাকবে? কথাটা বলেই আমাকে একটা ধাক্কা মারে সুমি। আমি নিজের জায়গা থেকে কিছুটা দূরে সরে গেলাম। ইফাজকে উদ্দেশ্য করে শুধু এটা বললাম, আপনি কি কিছুই বলবেন না? এদিকে অতসী আর কোনো কথা বলল না। চলে আসতে নিলেই ইফাজ পেছন থেকে কয়েকবার ডাকলো। বাইক নিয়ে দ্রুত ইফাজ অতসীর সামনে আসে। মা বলেছে তোমাকে নিয়ে যেতে। কোন অধিকারে আমাকে নিয়ে যেতে এসেছেন? জানি না। তাহলে আমিও আপনার সাথে যাব না। রাস্তার সব মানুষ দেখছে। তো আমি কি করব? অতসী জেদ করো না প্লিজ। আপনি আর আমার সামনে আসবেন না। কথাটা বলেই অতসী রাস্তা ক্রস করতে নিলে একটা ট্রাক এসে ধাক্কা মারতেই অতসী ছিটকে গিয়ে অন্য একটা দূরে গিয়ে পড়ে। ইফাজ কয়েকটা মুহূর্তের জন্য থমকে যায়। চোখের সামনে অতসীর অ্যাক্সিডেন্ট দেখে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়ে। ইফাজ দৌড়ে গিয়ে অতসীকে কোলে নেয়। রক্ত পুরো জামা কাপড় ভরে যায় ইফাজের। মুখে এত রক্ত মাখা ছিল যে মুখটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। হসপিটালে ইফাজের পরিবার সবাই চলে এসেছে। অনিতা বেগম এসে ছেলেকে সজোরে থাপ্পড় মারে। ইফাজ একবারের জন্য মায়ের দিকে ফিরে তাকায়নি, নিচের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি অতসীর দায়িত্ব তোকে দিয়েছিলাম ইফাজ, কি করেছিস তুই? এত কেয়ারলেস তুই, আমি আগে জানতাম না। আমার সামনে থেকে চলে যা। মা আমি বুঝতে পারিনি এমন হবে। তুই কি বুঝতে পারিসনি? মেয়েটার সাথে সবসময় পায়ে পা লাগিয়ে ঝগড়া না করলে তো তোর হতো না। এখন অবশ্যই খুশি হয়েছিস। একটা মেয়ে বিয়ের পর তার স্বামী ভালো হোক এটা চাই, আর তুই একটা অমানুষ। এদিকে ইফাজ প্রতিউত্তরে একটা টু শব্দও করে না। ডক্টর বের হলে ইফাজ দ্রুত গিয়ে জিজ্ঞেস করে, অতসী কেমন আছে ডক্টর? যেমনটা আশা করেছিলাম তেমন কিছু হয়নি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, উনি এখন বিপদমুক্ত আছে। ডক্টর দেখা করতে পারবো কি? না, 2 ঘন্টা পর বেডে শিফট করবে, তখন শুধু একজন দেখা করতে পারবেন। ইফাস, জানিস তো বাননের গলায় মুক্তার মালা মানায় না। তোকে আমি তাই দিয়েছিলাম। আমি যেন অতসীকে তোর কাছে এনে দিয়েছি, তেমনি অতসীকে তোর থেকে দূরে সরিয়ে দিব। ইফাস, হ্যাঁ তুমিও বকা দাও, আজকে আমি কিছু বলবো না। জানি দোষটা আমার দোষ না হলেও এসবের জন্য আমি দায়ী। অতীত, বর্তমান, ভবিষ্যতে এই 3 নিয়েই আমাদের জীবনের পথ চলা। অতীতকে আঁকড়ে ধরে বাঁচতে চাইলে বর্তমান কেবলই বিষাক্ত কালো ধোঁয়ার মতো জীবন পার করতে হবে। আপু আমি চাই না অন্তত আজকের দিকে পৃথার কথা বলো, এমনি অনেক টেনশনে আছি। পৃথা তোমার অতীত, অতসী তোমার বর্তমান। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এই বিশ্বাস আছে তো? বাকি জীবনটা না হয় অতসী নামেই লিখে দাও। কথা দিচ্ছি এতে তোমার অনেক বড় ক্ষতি হবে না, বরং জীবনে সেই আগের হাসি আনন্দ খুঁজে পাবে যা হারিয়েছ নিছক এক ভুল পথে। অতসী এমন অ্যাক্সিডেন্ট কি করে হলো আমাকে বলতো? ইফাজকে নিয়ে অন্তু ওয়েটিং রুমে বসে। ইফাজ আজ সেই আগের মতোই চুপচাপ হয়ে আছে। ইফাজ ফার্স্ট থেকে সবকিছু খুলে বলল। সব শুনে অন্তু ইফাজের দিকে রাগে লুক দিয়ে তাকিয়ে বলল, তোকে সত্যি কঠিন মাইট দেওয়া প্রয়োজন ছিল। বউ বলে যদি পরিচয় দিতে এতই লজ্জা লাগে তো বিয়ে করতে লজ্জা লাগেনি? আপু প্লিজ, ভালো লাগছে না এসব কথা। আর প্রীতার কথা বললে ভালো লাগবে। প্রীতা আর তোর লাইফে কখনোই আসবে না। আসবে আপু, প্লিজ আমাকে একা থাকতে দাও। এদিকে অন্তু চলে যেতে ইফাজ অতীতে ডুব দিল। ভার্সিটির ফার্স্ট দিন। ভার্সিটিতে পা রাখতে খুব বেশি ভয় কাজ করছিল। গুটি গুটি পায়ে যখন ক্লাসরুম খুঁজতে এগিয়ে যাচ্ছিলাম, কেউ একজন পিছন থেকে জোরে জোরে ইফাজ ইফাজ বলে ডাকছিল।
ভয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে পড়ছিলা। হায় আল্লাহ, ফার্স্ট দিনই কি র্যাক দিবে নাকি? ভয়ে জোরে জোরে হাঁটতে লাগলাম। মেয়েটি এসে দৌড়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, এই ছেলে, তোমার মানিব্যাগ না এটা? জি আপু। নিউ, এমন গণহারে আপু আপু করছো কেন? আমি আর তুমি সেম ব্যাচ। জি আপু। এই ছেলে, তুমি আবার আপু বলো কেন? আবার আপু বললে ধরে নিয়ে বিয়ে করে ফেলবো। ওই দিন থেকেই পৃথাকে অসম্ভব ভালো লেগেছিল। রোজ ভার্সিটিতে যাওয়ার পর আমি পৃথাকেই শুধু দেখতাম। হঠাৎ একদিন ওর ফেসবুক আইডি নিলাম। রোজ তাকে মেসেজ করতাম, কখনো রিপ্লাই করতো, কখনো করতো না। তার একটা মেসেজের রিপ্লাই আমাকে এতটা খুশি করতো যা আমি অন্য কিছুতে খুঁজে পেতাম না। কিন্তু লাইফে অপেক্ষা করতে একটু পছন্দ করতাম না। পৃথার জন্য যা প্রতিনিয়ত করতে হতো। পৃথা খুব ভালো করে জানতো আমি তাকে পছন্দ করি, এটা যেন ও আমাকে খুব খারাপভাবে ইগনোর করতো। কিন্তু মাঝে মাঝে এত ভালোবাসা দেখাতো, মনে হতো পৃথিবীতে তার থেকে কেউ আমাকে ভালোবাসবে না। লাস্ট 2 ইয়ার আগে সে তার বাবা মায়ের সাথে দেশের বাইরে চলে যায়, কিন্তু যাওয়ার আগে আমাকে কথা দিয়ে যায় এসে আমাকে বিয়ে করবে। কিন্তু গত বছর জানতে পারি তার বিয়ে হয়েছে অন্য একজনের সাথে, তাও আবার বাংলাদেশে থাকতেই আমাকে মিথ্যা বলেছে। তখন থেকে এসব ভালোবাসার প্রতি বেশ অনীহা, বিরক্তি, খারাপ ধারণা জন্মে। মেয়েদের সহ্য হয় না। ইফাত সাহেব, আপনার ভাবনা শেষ হলে এই খাবারটুকু খেয়ে নিতে পারেন। অত শিখে না দেখে খাবো না। বাবা, এত ভালোবাসা কবে থেকে? সিরিয়াল জিনিস নিয়ে মজা করবা না আপু প্লিজ। জি আমি অতসীর হাজবেন্ড। এদিকে নার্স আর কিছু না বলে ইফাজকে কেবিনে ঢুকতে দেয়। কেবিনে ঢুকতেই অতসীর মুখের দিকে চোখ যেতেই নিজেকে বড় অপরাধী মনে হচ্ছিল। সাইডে থাকা চেয়ারটা টেনে অতসীর পাশে বসে অতসীর হাতটা ধরতে অতসীর চোখ মেলে তাকালো। অতসী বুঝতে পেরে তার হাতটা ছড়িয়ে নেয়। মুখটা ডান দিকে কাপা কাপা স্বরে বলল, আপনার মুখখানা না দেখলে খুশি হব। জানি আমি খুব কষ্ট দেই তোমাকে। এসব আমি শুনতে চাই না, প্লিজ আপনি চলে যান। অতসী আমি কিছু বলতে আসিনি আপাতত, কিন্তু তুমি সুস্থ হওয়ার পর অনেক কথা আছে, সব বলবো। আপনি যেতে পারেন। এখন কেমন লাগছে এইটুকু বলো। অসহ্য লাগছে, প্লিজ যান। এত উত্তেজিত হচ্ছে কেন? আমি চলে যাচ্ছি, প্লিজ শান্ত হও। এদিকে চলে যাচ্ছে কথাটা শুনে কিছুক্ষণ পর অতসী বাম দিকে ফিরে তাকাতে দেখে ইফাজ এক দৃষ্টিতে অতসীর দিকে তাকিয়ে আছে। অতসীর সাথে সাথে অন্যদিকে ফেলে যায়। এমন ইফাজের চোখে চোখ পড়বে তা অতসী বুঝতে পারেনি। ইফাজ কেবিন থেকে বের হয়েই আবার ওয়েটিং রুমে গিয়ে বসে। এই সবাই আজকে এত কিছু বলছে, একবারও রিয়্যাক্ট করেনি। নিজের অপরাধ ভেতর থেকে নিজেকে কুড়ে কুড়ে খাচ্ছে। ইফাত, চল আমরা বাড়িতে যাই। মা এখন এখানেই থাকুক। আপু যাও, তুমি এখন যেতে ইচ্ছে করছে না? চলেন ভাই, এভাবে না খেয়ে বসে থাকলে অসুস্থ হয়ে পড়বেন, তখন আর বউয়ের রাগ ভাঙাতে পারবেন না। এদিকে ইফাজ অন্তুর কথা শুনে মুচকি হেসে দিল, কিন্তু ইফাজকে নিয়ে বাসায় চলে যায়। ইফাজ গোসল করতে গিয়ে শার্টের দিকে তাকিয়ে আছে। এখনো অতসীর রক্ত শার্টে লেগে আছে। 2 সপ্তাহের মতো দিন কাটলো আজকে। এত অপরাধী বোধ নিয়ে কি বেঁচে থাকা যায়? অন্তু খাবার ইফাজের রুমে দিয়ে দেয়। ইফাজ গোসল সেরে অল্প একটু খাবার খেয়ে আবার রেডি হয়ে বের হয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। ইফাজ হসপিটাল গিয়ে বেশ কয়েকবার অতসীর সাথে কথা বলার ট্রাই করে, কিন্তু অতসী বারবার একই কথা বলে দেয়, ইফাজের সাথে কথা বলতে ইচ্ছুক না। 1 সপ্তাহ পর আজ অতসী বাসায় ফিরল। আগের থেকে এখন অনেকটা সুস্থ। বাসায় এসে নিজের বাবার রুমে চলে যায়। বাবার সাথে কথা বলে রুমে ঢুকতে দেখে ইফাজ অতসী জামা কাপড়গুলো আলমারিতে রাখছে। আমার জামা কাপড় ওইখানে না রাখলেই খুশি হব। ওষুধ খেয়ে একটু রেস্ট নাও। আপনাকে এই জ্ঞান দিতে বলি নাই। অতসী এবার কি? কিন্তু আমার উপর টর্চারটা বেশি হয়ে যাচ্ছে। কে আবার আপনাকে টর্চার করলো? এই গত কয়েকটা দিন তুমি আমার সাথে ভালো করে কথা বলো নাই। কোনো কথা জিজ্ঞেস করলে উত্তর দিতে না, আমার সাথে ভালো করে কথা বলো না। এগুলো আমাকে মেন্টালি প্রেশার ক্রিয়েট করছে। এতদিন আমার সাথে যা করেছে ওইটা কি ছিল? আর কিভাবে ক্ষমা চাইলে আমাকে ক্ষমা করতে পারবা বলবা প্লিজ? নিতে পারছি না এসব। আমি কোনো কথা না বলে নিচে চলে গেলাম। রাত প্রায় 12টা বেজে গেছে। আমি এখনো নিচে বসে আছি। বেশ কয়েকবার ইফাত আমাকে ডেকেছে, কিন্তু আমি এক জায়গাতেই বসে আছি। তা অতসী ম্যাম, আপনি আর কতক্ষণ এই সিনটা চালাবেন? কিসের সিন? রুমে চলো। আমার এখানেই ভালো লাগছে। কোলে করে নিয়ে যাব নাকি নিজেই পায়ে হেঁটে যাবে? এত ঢং দেখাতে আসবেন না। আমার কথা বিশ্বাস করো নাই, তাই তো? আপনার কোনো কিছুই আমি বিশ্বাস করি না। এদিকে কথাটা মুখ থেকে বের করার সাথে সাথে ইফাজ আমাকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো। এই বদলোক নামান আমাকে। উফ, এই কদিন তোমার এই বদলোক নামটা বেশ মিস করছিলাম। নামান, না হয় চিল্লাবো। আমি কি বাহিরের কোনো মেয়েকে কোলে নিয়েছি নাকি নিজের বউকে নিয়েছি?
তো কি হয়েছে, আমি কিন্তু চিল্লাবই। ও আচ্ছা, রুমে চলে এসেছি, এখন যা ইচ্ছা করো। আপনাকে না বলেছি হুট হাট আমায় টাচ করবেন না। তুমি তো কত কিছুই বলো, সব কথা যেহেতু আমি শুনি না, এটাও শুনবো না। শুনবেন কি করে, দুনিয়ার আপনার মতো বদলোক ছেলে নাই। তোমার মতো ও এমন বদমাইয়া আমি দেখিনি। কি বলছেন আপনি? বিপরীত শব্দ বললাম, বদ ছেলের বিপরীত শব্দ বদমে। আপনার বাংলা ক্লাস নিচ্ছি আমি। কথা কম বলে ঘুমাতে আসো। আমি কথা না বাড়িয়ে নিচে বেড করতে গেলেই ইফাজ আমার হাত ধরে বলল, উপরে শুয়ে পড়ো। না। সরি বললাম তো। সরুন আমার থেকে। আবার কি কোলে করে নিয়ে যাব নাকি? সব সময় এসব ভালো লাগে না। এদিকে ইফাজ হাত ধরে টেনে নিয়ে অতসীকে জোর করে বিছানা শুয়ে দেয়। ইফাজ অতসীর একটা ওড়না দিয়ে অতসীর পা বাঁধে আর হাত ধরে বসে থাকে যেন বিছানা থেকে না নামতে পারে। অতসী ঘুমিয়ে পড়তে ইফাজ পায়ের বাঁধন খুলে দিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অতসী রেডি হয়ে নেয়। কলেজের উদ্দেশ্যে বের হতেই অনিতা বেগম ইফাজের বাইকে করে কলেজে যেতে বলে। অতসীকে নিয়ে কলেজের গেটে পা রাখতেই দেখলো সুমি সামনেই আছে। ইফাজ অতসীর হাত ধরে সুমির সামনে নিয়ে গিয়ে বলল, সুমি ওই দিন জানতে পারিনি, তাই সরি। অতসী আমার বিবাহিতা স্ত্রী। নেক্সট টাইম ওর সাথে কথা বললে ভেবে কথা বলবে। এতদিন এটা বলনি কেন ইফাজ? এতদিন বলার প্রয়োজন মনে করিনি, কিন্তু এখন মনে হচ্ছে না বললেই নয়। বিয়ে করছো তো কি হয়েছে, তুমি অতসীকে ডিভোর্স দিয়ে দাও, তারপর আমরা বিয়ে করে নিব। আমি ইফাজের থেকে হাতটা ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ইফাজ যেভাবে হাত ধরে রেখেছে এতে ছাড়ানো সম্ভব নয়। এসব নাটক দেখতে পারবে না, হাত ছাড়ুন। এত কথা বলো কেন? হ্যাঁ, চুপ করে দাঁড়াও। আচ্ছা দাঁড়াচ্ছি, আপনি হাত ছাড়ুন। ইফাজ হাত ছাড়তেই আমি দ্রুত হেঁটে ক্লাসরুমে চলে গেলাম। ক্লাসে গিয়ে চারদিকে চোখ বুলিয়ে দেখলাম রুহি নেই। রুহি আজকে আসেনি হয়তো। অন্য কথা মাথা থেকে বাদ দিয়ে ক্লাসে মন দিলাম। ইফাজ, তুমি কি করে এই বেয়াদব মেয়েটাকে বিয়ে করলে? সুমি ফার্স্টেই বলেছি অতসী আমার বউ, তাই কোনো কথা বলার দুবার ভাববে। ইফাজ শোনো, আমি সব মেনে নিব, তুমি অতসীকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। এটা সম্ভব না। তোমার ক্লাস শুরু হয়েছে, হয়তো ক্লাসে যাও, ফালতু কথা বলবা না সুমি। আহা, এগুলো বাদ দাও ইফাজ, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি আমার সাথে ওর সম্পর্ক রাখবে, অতসীর সাথেও। সময় হলে অতসীকে ডিভোর্স দিয়ে দিবে। তোমার মতো মেয়েদের জন্যই অনেকের সুখের সংসার ভাঙছে। এতটা নিচে কিভাবে নামো? ইফাজ, আমি তোমাকে চাই, এতে যদি আরো নিচেও নামতে হয় তাতেও আমার কোনো সমস্যা নেই। এদিকে ইফাজ রেগে বাইক নিয়ে বেরিয়ে যায়। ক্লাস শেষে বের হতেই গেটের কাছে ইফাজকে দেখলাম। আমি দেখেও না দেখার ভান করে সোজা হাঁটা শুরু করলাম। ইফাজ বাইক নিয়ে পিছু নেয়। অতসী আবার শুরু করলে? কি শুরু করলাম? মা বলছে তোমাকে নিয়ে যেতে, আমি কখন থেকে ওয়েট করতেছি। আপনার সাথে আমি যাব না, চলে যান। আচ্ছা, আমার সাথে যেতে হবে না, আমি রিক্সা ডেকে দিচ্ছি। ইফাজ কোনো উপায় না পেয়ে রিক্সা ডেকে দিল। নিজে রিক্সার পেছনে বাইক নিয়ে গেল। ইফাজকে এমন পেছনে ঘোরাতে পেরে বেশ শান্তি লাগছে। এতদিনের চালানোর শাস্তিটা দিতে পারছি। বাসার সামনে এসে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলের সামনে বসে ভেজা চুলগুলো আঁচড়াচ্ছি। ইফাজ বেডে বসে আমার দিকে তাকিয়ে আছে, আয়নায় তা স্পষ্ট দেখা যাচ্ছে। অতসী, আমি কিছু বলতে চাই তোমাকে। আমার লাইফ হঠাৎ চেঞ্জ হয়ে যাওয়ার সে দুঃস্বপ্নের কথা শুনবে। ইফাজের মুখ দেখে বোঝা যাচ্ছে বেশ সিরিয়াস, তাই কোনো প্রকার কথা না বলে মাথা নেড়ে সম্মতি জানালাম। এট ফার্স্ট আই এম সরি, তোমার সাথে যত বাজে বিহেভ করেছি তার জন্য। তুমি ফার্স্ট দিন এসে আমার যে ডায়েরিটা হাতে নিয়েছিলে, ওইটাতে একটা ওয়ার্ড লেখা ছিল, মনে আছে? জানতে চাওনি কেন সেই ডায়েরি সম্পর্কে? আমি এসে বিছানায় বসতে বসতে বললাম, আপনার পার্সোনাল বিষয়ে কথা বলার প্রয়োজন মনে করিনি, তাই। একটা আবদার কোলে রাখবা? কিসের আবদার? তোমার কোলে একটু মাথাটা রাখি, চুলগুলো টেনে দাও না প্লিজ। ভালো কথা, এক্সের কথা বলবেন নিজের বউয়ের কোলে শুয়ে? বাহ বাহ, কি সুখ। কখনো আমাকে ভালোই বাসিনি, তাহলে এক্স হলো কিভাবে? এত ইনোসেন্ট ভাব না নিয়ে বলেন তো দেখি। ইফাজ প্রথম থেকে শুরু করে পৃথার ব্যাপারে সব বলল আমাকে। সব শুনে স্বাভাবিকভাবেই বললাম, হ্যাঁ ওয়েট করুন, বাংলাদেশ আসলে বিয়ে করে নেবেন। একটা বিয়ে হয়েছে তো কি হয়েছে? আচ্ছা, তুমি বললে না হয় করলাম। ওকে। আচ্ছা চলো আমরা ফ্রেন্ডশিপ করি। আমি ফার্স্টে তোমার ভালো বন্ধু হতে হবে, তারপর না হয় ভালো হাজবেন্ড হব। আপনার সাথে আমার যায়, সরি ব্রো, পারবো না। ফ্রেন্ডশিপ করতে পারবা না তো বিয়ে করছো কিভাবে? আপনার ওই দুঃস্বপ্নের প্রেম কাহিনীর মতোই আমার বিয়ে হয়ে গেছে, নয়তো কি আমি আপনাকে বিয়ে করতাম? ও আল্লাহ, তাহলে কোন রাজকুমারকে বিয়ে করতা শুনি? সব কথা আপনাকে বলতে হবে? তোমার কথার যে ঝাঁজ, আমি তোমার সব কথা শুনতেও চাই না। আমার সামনে থেকে দূরে সরুন। আমার কথা শুনতে চান না, আবার সামনে বসে আছেন কেন? অতসী, ইফাজ তোদের দুজনের ঝগড়া শেষ হলে খেয়ে নে তো। মা, আমি তো এখন নিজে থেকে
নিচে গিয়ে খেয়ে আসতাম। আপনার ছেলের প্রেম কাহিনী শুনে লেট হয়ে গেল। তোরা চুপ করবি? আজকে রাতে তোরা সিলেট যাচ্ছিস, কিন্তু সিলেট থেকে তোরা বাসায় ফিরবি না, আমাদের গ্রামের বাড়িতে ফিরবি। কি? মা, গ্রামে যাব? উফ, গ্রামের মজাই আলাদা। হ্যাঁ, খেয়ে নিয়ে সব গুছিয়ে নে, আমার অনেক কাজ আছে, আমি যাচ্ছি। তোমার গ্রামের বাড়ি কোথায়? হ্যাঁ, গ্রামের বাড়িতে কি তোমার বিয়ে ছিল নাকি? নিজের গ্রামের বাড়ির কথা মনে হতেই কিছু থমকে গেল। এসব কথা মনে হলেই সেই অন্ধকারাচ্ছন্ন দিনগুলো আমাকে আঁকড়ে ধরে। কি হলো, মনে পড়ে গেল তো তোমার বিএফের কথা? বেশি কথা বলবেন না। বিএফ থাকলে আপনার মতো অসভ্যকে বিয়ে করতাম নাকি? তা আপনার গ্রামের বাড়ি কোথায়? তোমার তাকে বলো, নয়তো আমিও বলবো না। আমি গিয়ে দেখে নিব। এদিকে সন্ধ্যা হতেই অতসী ব্যাগ গুছিয়ে সব রেডি করে নিয়েছে। অতসী আর ইফাজ রেডি হয়ে 8টার দিকে বাসা থেকে বের হয়ে গেছে। ইফাজের মা ছাড়া সবাই সিলেট যাচ্ছে। কলেজ গেটের সামনে এসে দেখলো প্রায় সবাই চলে এসেছে। রুহি অতসীকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরছে। রুহি অতসীর সাথে বাসে উঠে গিয়ে বসলো। ইফাজ অতসীর দিকে তাকিয়ে বলল। ইফাজ দ্রুত এসে রুহিকে বলল, এই যে ম্যাডাম, এটা আমার সিট। ইফাজ ভাই আবার থাপ্পড় খাওয়ার ইচ্ছে আছে? অতসীর সাথে বসার এত ইচ্ছে কেন? হায়রে আল্লাহ, নিজের বউয়ের সাথে বসতেও এত কৈফিয়ত দিতে হবে? কি বললেন ভাইয়া? এদিকে হঠাৎ সুমি এসে অতসীর পাশাপাশি সিটে বসলো। ইফাজ, তুমি এখানে বসতে পারো। এদিকে অতসী বড় বড় চোখ করে ইফাজের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন? হ্যাঁ, আমি কি বলছি আমি ওখানে বসবো? এদিকে অন্তু ব্যাপারটা বুঝতে পেরে রুহিকে ডেকে নিয়ে যায়। ইফাজ বসতে একটা দীর্ঘশ্বাস ফেলল। অতসী সুমির দিকে তাকিয়ে ইফাজের ডান হাতটা নিজের হাতের মধ্যে আটকে নিল অতসী। এত হিংসুটে কেন তুমি? তো যান, সুমির কোলে গিয়ে বসে পড়েন। এত পক্ষধারী করছেন। আমার কোনো কথাটার মধ্যে লেখা আছে যে আমি সুমির পক্ষ নিলাম? বেশি কথা বললে আমি আপনার সাথে বসবো না। ও আল্লাহ, মাফ করো। তুমি মুখ দিয়ে কোনো কথা বের করা মানেই হচ্ছে জেনে বুঝে আগুনে ঝাঁপ দেয়া। এমন বউ থাকলে শত্রুর প্রয়োজন আছে কি? যাই বলছেন হেসে হেসে বলেন, নয়তো সুমি ভাববে আমরা ঝগড়া করছি। শাকচুনিটা এদিকেই তাকিয়ে আছে, আর কোথাও জায়গা না পেলেও আমার সোজাসুজি সিটে বসতো। এত হিংসুটে মেয়ে আমি জীবনে দেখিনি। আমি হিংসুটে তো বিয়ে করছেন কেন? ইচ্ছে হয়েছে তাই। বলদ সাহেব, আপনাকে বলেছি না হেসে হেসে কথা বলবেন? শাকচুনিটা আমাদের দিকে তাকিয়ে আছে। এদিকে ইফাজ পাশ ফিরে দেখলো সুমি ঠিকই ইফাজ আর অতসীর দিকে তাকিয়ে আছে। কি সুমি আপা, পানি খাবেন? এভাবে আমাদের দিকে তাকাবেন না, এতে আপনার নজর লেগে যেতে পারে। এই শয়তান মেয়ে, থাপ্পড় দিয়ে কি করব জানো? আবার তাকিয়ে থাকতে দেখলে আপনার দিতে হবে না, আমি থাপ্পড় দিয়ে দিব। এদিকে ইফাজকে বেশ জ্বালাচ্ছিল অতসী, তাই বিরক্ত হয়ে ইফাজ ইয়ারফোন কানে খুঁজে গান শুনতে শুরু করে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ইফাজ খেয়াল করলো পাশের মানুষটা বেশ ব্যস্ত। কান থেকে ইয়ারফোন খুলে অতসীর দিকে তাকিয়ে দেখলো ঘুমিয়ে পড়েছে। ইফাজ জানালা বন্ধ করে দিল, তাও অতসী ঠান্ডায় কাঁপছিল। ব্যাগ থেকে অতসী একটা ভারী ওড়না বের করে যতটুকু পেরেছে ঢেকে দিয়েছে। নিজের বাহুতে অতসীকে আবদ্ধ করে নিল। অতসী বড্ড পাগল, অনেক ছেলে মানুষই করে। ভালোবাসার মানুষটি সামনে থাকলে তো এমন ছেলে মানুষই করতে ইচ্ছে করে। তাহলে কি আমি অতসীর মনে জায়গা করে নিয়েছি? এদিকে আনমনে কথাগুলো ভেবে ইফাজ হেসে দিল। রাত তো প্রায় অনেক হলো, গাড়ি চলছে তার গতিতে। আজকে না চাইতেও অতসীর অনেকটা কাছে চলে এসেছে। ইফাজ ভাইয়া, আপনি অতসীকে এমন জাপটে ধরে বসে আছেন কেন? রাতের বেলা সুযোগ পেয়ে মেয়ে মানুষকে। এই রুহি, থাম মইন, মানুষ শুনলে আমার মান সম্মান থাকবে না। থামবে কি? হ্যাঁ, আপনি অতসীকে এভাবে ধরে বসে আছেন কেন? নিজের বউয়ের সাথে বসলেও কি অনুমতিপত্র নিতে হবে? বউ মানে? এদিকে ইফাজ পকেট থেকে ফোনটা কোনো রকম বের করে বিয়ের কয়েকটা পিক দেখলো। এখন বিশ্বাস হলো তো? আপনারা দুজন কি শুরু করেছেন? হ্যাঁ, তুই ইফাজ ভাইয়াকে বিয়ে করেছিস, আমাকে বলিসনি? রুহি, টেনশন করো না, আমরা আবার বিয়ে করলে তোমাকে প্রথম দাওয়াত দিব। আবার বিয়ে করবেন মানে? আবার বিয়ে করবো অতসীকে, তখন তোমাকে দাওয়াত দিব। ইস, আবার বিয়ে করব বললেই হলো নাকি? কদিন পর দেখবো কোলে বাচ্চা নিয়ে ঘুরছেন। এদিকে অতসী বড় বড় চোখ করে রুহির দিকে তাকিয়ে আছে। রুহি অতসীর ভাব দেখে দ্রুত গিয়ে নিজের সিটে বসে পড়ে। তোমার ফ্রেন্ড তোমার থেকে অনেক ফাস্ট, দেখলে তো তোমার আগেই ও বাচ্চার চিন্তা করে ফেলেছে। আস্তে কথা বলেন, পাশের মানুষ শুনবে। এতক্ষণ শান্তিতে ছিলাম, কোন শয়তানের ধাক্কা দিয়ে যে রুহিকে এখানে পাঠিয়েছে আল্লাহই জানে। এদিকে ফজরের আজান দিতেই গাড়ি এসে শাহজালালে পৌঁছে। ইফাজ অতসীকে কয়েকবার ডাকার পরও অতসী ঘুম থেকে উঠে না। সারা রাত ইফাজের সাথে ঝগড়া করে কিছুক্ষণ আগে মাত্র ঘুমিয়েছে। ব্যাগ থেকে পানির বোতল বের করে অতসীর মুখে পানি ছিটাতেই উঠল। সমস্যা কি আপনার? আমার সুখ সহ্য হয় না? ঘুরতে আসছো নাকি ঘুমাতে? ওঠো, চলে আসছি আমরা। আমি আর কিচ্ছু বললাম না। ইফাজকে
এমনি সারা দিন জ্বালিয়েছি। গাড়ি থেকে নেমে অনেকটুকু হেঁটে শাহজালাল মাজারের ভেতরে যাই। সেখানে সবাই নামাজ পড়ে নেয়। 8:30টার দিকে আমরা জাফলং পৌঁছাই। সবাই নাস্তা করে আস্তে আস্তে নিচে নামতে থাকি। সন্ধ্যা পর্যন্ত 6টার বাসার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দিই। কিন্তু আমরা কলেজে বাসে করে কিছু দূর এগিয়ে আসার পর নেমে পড়ি। অন্য গাড়ি করে ইফাজের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হই। এদিকে আনমনে ইফাজের কাঁধে মাথা রাখতেই ঘুমিয়ে পড়ল অতসী। ইফাজের বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে অনিতা বেগম তার জাদের নিয়ে বাড়ির গেটের সামনে আসে। এই তোমার ঘুম ছাড়া কিছু নাই নাকি? আপনার কোলে উঠে ঘুমালাম নাকি? তোমার এত শখ থাকলে ঘুমানোর আগে বলতা, কোলে নিতাম। হাতি একটা, গাড়ি থেকে নামেন। আমি এখন ঘুম থেকে না উঠালে তো ঠিকই তোমার আগে ভেতরে ঢুকে যেতাম। বড্ড ঘুম পাচ্ছে, ঝগড়া করতে পারবো না। ঝগড়া যা করার করেই ফেলেছ, আর বাকি আছে নাকি? এদিকে ইফাজের কথা শুনে অতসী দ্রুত গাড়ি থেকে নেমে যায়। রাতের বেলা হলেও লাইটের আলোতে স্পষ্ট সবকিছু দেখা যাচ্ছে। অনিতা অতসীকে দেখেই জড়িয়ে ধরল। ইফাজের বড় চাচির হাতে একটা ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই ইফাজ অতসীকে মিষ্টি মুখ করিয়ে ভেতরে ঢুকলো। সকালবেলা জানলার ফাঁকে দমকা হাওয়ার সাথে হালকা বৃষ্টি এসে মুখে পড়তেই ঘুম ভেঙে গেল। ইফাজের দিকে তাকিয়ে দেখলাম ঘুমাচ্ছে। উঠে জানালার এক সাইডে বসে পড়লাম। আহা, কতদিন পর এমন বৃষ্টি ঝড় একসাথে দেখছি। বাতাসে গাছগুলো হেলে দুলে যাচ্ছে। সামনে থাকা পিচ ছাড়া রাস্তা স্বচ্ছ কাচের ন্যায় ঝকঝক করছে। হাত দিয়ে বৃষ্টির পানিগুলো অযথা ধরে রাখার ব্যর্থ চেষ্টা। ঘাড়ে গভীর স্পর্শ পেতেই লাফিয়ে উঠলাম। পেছনে ঘুরে তাকাতেই শান্ত হয়ে গেলাম। অন্য কেউ না, আমি তারই অধিকার। ইফাজ চুলে মুখ ডুবিয়ে দিয়ে বলল, ভিজে যাচ্ছ তো? বাহিরের দিকে তাকিয়ে বললাম, ভিজে গেলেই তো ভালো। তারপর আমি অসুস্থ হব, ঠান্ডা জ্বর হবে, তারপর জ্বর থেকে টাইফয়েড হবে, তারপর একদিন আমি মরে যাব। তখন নতুন একটা বিয়ে করতে পারবেন। ইফাজ এবার বেশ জোরেই হেসে দিল। কানের কাছে এসে বলল, তা এমন অদ্ভুত চিন্তা কে মাথায় ঢুকালো মহারানীর? হাসলেন কেন? ও বিয়ে করতে পারবেন শুনে হাসি পাচ্ছে, তাই না? হাসির কথা ছিল তাই হাসলাম। তুমি চাইলে আমি এমনিতেই বিয়ে করতে পারি, কিন্তু আমি শুধু তোমাকে ভালোবাসবো, অন্যদের মুখও দেখবো না। ঢং দেখলে বাঁচি না। তাহলে বিয়ে করবেন কেন? এই যে তুমি বলেছো তাই। তুমি আমার একটা বউ, হাজার হলেও তোমার কথা রাখতে হবে। কথাটা বলেই ইফাজ ঠোঁটে আলতো করে চুমু খেলো। নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, জানি না কেন এতটা কাছে চলে এসেছি একদিন, তবে তোমাকে পেয়ে আমার নিজেকে সৌভাগ্যবানী মনে হচ্ছে। আমি চাই আমার তুমিটা যেন সারা জীবন আমারই থাকে। এমন সকাল প্রতিদিন কাম্য। ভবিষ্যতে আমাদের যেন একটা ফুটবল টিম হয়, এই দোয়াও করি। কিসের ফুটবল টিম? আমি, তুমি আর আমাদের বাচ্চারা। তুমি রাজি থাকলে আমি আর তুমি বাদ আমাদের বেবি দিয়ে একটা ফুটবল টিম বানিয়ে ফেলবো। ইফাজের বুকের উপর কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিয়ে ধাক্কা দিতে থাকলাম। এই টিয়া পাখি কি করছো এসব? এসব অসভ্যতামি কথার বিচার করি। ইফাজকে ধাক্কা দিতে দিতে রুম থেকে বের হয়ে বাইরের বৃষ্টির মধ্যে নেমে গেলাম। অতসী ভিজে যাবো তো? আরও এসব কথা বলবেন? হ্যাঁ বলবো। তাহলে আমিও আপনাকে রুমে যেতে দিব না। অতসী, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা জ্বর হবে। তো আমি কি করব? অতসী রুমে এসো, হঠাৎ বৃষ্টি ভিজলে ঠান্ডা লাগবে। এদিকে অতসীর ইচ্ছে না থাকা সত্ত্বেও উঠে রুমে চলে গেল। আমি বলে তো আসতে না, এখন ঠিক বিচার হয়েছে। দেখতো তো তোমার জন্য কতটা ভিজে গিয়েছি। বেশ হয়েছে। ইফাজ কথা না বলে ওয়াশরুমে ঢুকে গেল। দুজনে ফ্রেশ হয়ে ইফাজের বড় চাচার রুমে চলে গেল। ইফাজের বড় চাচি সামনে চা এনে দিল। অতসী চুপচাপ বসে তাদের কথা শুনছিল। এমন ভাব করছো যেন লজ্জায় তুমি মরে যাচ্ছ। আপনার সমস্যা কি? তোমার মতো বদ মেয়ে এমন চুপ করে বসে থাকাটা মানে সামনে ঝড়ের লক্ষণ। হ্যাঁ, একটু পর আপনার মাথা চাবিয়ে খাবো। এখন খাও না, কে নিষেধ করেছে? চুপ করুন। ঝগড়া করা ছাড়া আর কোনো কাজ আছে আপনার? ভূতের মুখে রাম নাম। আপনি আমার সাথে কথা বলবেন না। আমার বউ, আমি কথা বলবো, তোমার কি? আমি আপনার কেউ না। কাবিরনামা দেখাবো নাকি? অন্তু দুইটার এমন ঝগড়া দেখে ইফাজের সাথে গিয়ে বসে। তোদের কি শাস্তি নাই? এই তো সব বকা আমাকেই দিবি জানি আমি। ও অতসী আমাকে মেরে ফেললেও সে ভালো। অতসী, আসো। যতদিন না এখান থেকে যাচ্ছি তুমি ইফাজের সাথে থাকবে না। আসো আমার সাথে। এদিকে অতসী উঠে অন্তুর সাথে চলে গেল। যাওয়ার আগে ইফাজের দিকে তাকে ভেঙচি কেটে গেল। বেশ কিছুক্ষণ ইফাজ সাথে হাঁটাহাঁটি করছে। অতসীকে সে সকাল থেকে এখন পর্যন্ত আর সামনে দেখেনি। হঠাৎ ছাদে ইফাজের চাচাতো বোন তনু কাপড় নিতে আসে। এটা দেখে ইফাজ তনুর কাছে যায়। তনু, তোর ভাবিকে গিয়ে বলবি আমি ডাকি, কিন্তু অন্তু আপুর সামনে বলবি না। এদিকে তনু মাথা নাড়িয়ে দৌড়ে গেল অতসীকে ডাকতে। কিন্তু বেশ কিছু সময় যাওয়ার পরও তনু তো আসলোই না সাথে। অতসীরও কোনো দেখা নেই। ইফাজ, জি। অতসীকে দেখেছিস? আরে আমি তো তনুকে
তোকে জিজ্ঞেস করেছি অতসীকে ডেকেছিস কিনা। হ্যাঁ। আবার ডাকলে তোকে বাসায় পাঠিয়ে দিব। তোদের শাস্তি না দিলে জীবনও ঠিক হবি না। এদিকে ঘড়ির কাঁটায় টিকটিক করে জানান দিচ্ছে রাত 11টা বেজে গেছে। অতসী জানালা পাশে বসে আছে, অন্তু বসে বসে রূপমের সাথে কথা বলছে। অতসী উঠে রুমে থেকে বের হলো পানি আনতে। হঠাৎ ইফাত সামনে এসে মুখ চেপে ধরে বলল, একদম চেঁচিয়ে সবাইকে জাগাবে না টিয়া পাখি। এদিকে মুখ ছুঁড়ে অতসীকে কোলে নিয়ে নিল। মুহূর্তে অতসী চুপ হয়ে গেল। অনেক কথা বলা থাকলেও অতসী কোনো কথাই বলতে পারছে না। ইফাজ ছাদে নিয়ে নামিয়ে দিল। চারদিকে অঝরে বৃষ্টি পড়ছে। এত রাতে গ্রামের সব মানুষ ঘুমিয়ে পড়েছে। বৃষ্টি পড়ার শব্দ ছাড়া কিছুই শুনতে পাচ্ছি না। বৃষ্টিতে ভিজে কাপড় লেপটে গেছে শরীরের সাথে। সকালে তো ভিজতে চেয়েছিলে টিয়া পাখি, তা আমি বুঝতে পেরেছি। সকালে তোমার ইচ্ছেটা পূরণ করতে না পারলেও এখন তোমার ইচ্ছে পূরণ করতে নিয়ে আসলাম। ইফাজ প্রতিটি কথা আমার স্পর্শ করে বলল, শোনো, শাড়ি পরে কিন্তু খুব সুন্দর লাগছে। ইফাজের প্রতিটি কথায় কেঁপে উঠলাম। বাম হাত দিয়ে ইফাজের শার্ট চেপে ধরতেই ইফাজ বুকের সাথে জড়িয়ে নেয়। এদিকে সকালে ঘুম থেকে উঠে অতসী ইফাজের দিকে তাকিয়ে বলল, এখন অন্তু আপুকে কি উত্তর দিব? অন্তু আপুকে উত্তর দিতে হবে না, রেডি হয়ে নাও। আমার ছোটবেলার বন্ধু অনিকের বাসায় যাব। অনিকের মা রাতে কল দিয়েছিল তোমাকে নিয়ে যাওয়ার জন্য। বৃষ্টির দিন তো চলো ইলিশ খিচুড়ি খেয়ে আসি। আন্টির হাতে রান্না সেই মজা একবার খেলে ভুলতে পারবে না কখনো। এদিকে অনেক নামটা শুনে অতসী ভয় পেয়ে যায়। সব সময় অতীত কেন মনে হয়। এদিকে অতসী রেডি হয়ে নিল। ইফাজ তার ছোট চাচা বাইক নিয়ে অতসীকে নিয়ে অনেকদের বাসায় যায়। গাড়িতে থেকে নেমে অতসী ভেতরে ঢুকে অনেককে দেখে থমকে দাঁড়ায়। তাহলে কি এবার আর শেষ রক্ষা হলো না? কারণ অনেকের কারণেই আজ অতসী নিজের গ্রাম ছেড়ে দূরে চলে গেছে। অতীশ বাবার অসুস্থতার কারণও অনেক। অনেকের জন্য কি এবার সংসারটা ভাঙবে? ইফাজ অনেকে গিয়ে জড়িয়ে ধরে, হাসি মুখে জিজ্ঞেস করে, কি অবস্থা দোস্ত, কেমন আছিস? এটাকে গার্লফ্রেন্ড না বিয়ে করা বউ? কি বাহিরে দাঁড় করিয়ে রাখবি, ভেতরে যেতে দিবি না নাকি? চল। এদিকে ইফাজ অতসী দুজনে ভেতরে রুমে গিয়ে বসলো। অনেকের মা সামনে আসতে অতসীর দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। ছেলের পাগলামোর কথা ভুলে যায়নি তিনিও। তাও হাসি মুখে বলল, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আন্টি। আপনার বৌমাকে নিয়ে চলেই আসলাম আপনার হাতের ইলিশ খিচুড়ি খেতে। ভালো করেছো। অতসীমা এসো আমার সাথে। এদিকে অনেক ইফাজের সাথে বসে কথা বলছে। অতসী অনেকের মার সাথে যেতেই চোখ বড় বড় করে তাকালো। এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাও। খুব কষ্ট হয়েছে আমার ছেলেকে ঠিক করতে। তোমায় না পেয়ে পাগল হয়ে পড়েছিল আমার ছেলেটা। খুব কষ্টে নিজের আয়ত্তে এনেছি। কেন এসেছো আবার আমার সংসারে আগুন লাগাতে? আপনার বাড়ি জানলে আমি কখনো এখানে আসতাম না। যাও, নিজের স্বামী নিয়ে বেরিয়ে যাও আমার বাসা থেকে। অতসী আর না দাঁড়িয়ে সোজা ইফাজের হাত ধরে টেনে নিয়ে বাইরে নিয়ে আসলো। অতসী কি হয়েছে, এভাবে টানছো কেন? অন্তু আপু কল দিয়েছে, দ্রুত বাড়িতে ফিরতে হবে। এদিকে অতসী ইফাজকে আর কোনো কথা বলারও সুযোগ না দিয়ে দ্রুত বাসায় নিয়ে আসে। এভাবে যে নিয়ে আসলে অনেক কি মনে করেছে? কিছু মনে করে নাই। অতসী সব জায়গায় তোমার জেদ মানায় না। আমি জেদ করিনি, যা করেছি আমাদের ভালোর জন্য করেছি। অন্তু এসে ইফাজের কানে ধরে বলল, তোদের একসাথে হওয়ার নিষেধ করেছি না? আপু ব্যথা লাগছে। আগে বল, আবার কি নিয়ে ঝগড়া করেছিস? অনেকদের বাসায় গিয়েছিলাম, অতসী আমাকে মিথ্যা বলে নিয়ে আসলো, ভালো করে বসতেও দেয়নি। ওহ, অনেককে আসতে বললি না? অনেক দিন অনেকের সাথে কথা হয় না, কেন চলে এলি অতসী? এদিকে কথাটা বলে পেছনে তাকাতেই দেখলো অতসী নেই, চলে গেছে হয়তো। বাড়ির পেছনে আম গাছের নিচে একটা শেকড়ে বসে আছি। অতীতে কারো অতীত বিষাক্ত, আবার কারো অতীত আনন্দ দিয়ে ভরপুর। যে অতীতে আনন্দ বিদ্যমান তা খুব কমই মনে পড়ে, কিন্তু বিষাক্ত অতীতটা হাজার চেষ্টা করেও ভুলতে পারা যায় না। সদ্য 10ম শ্রেণীতে উঠেছিলাম তখন। স্কুলে আসার সময় প্রায় অনেক আমাকে ডিস্টার্ব করতো। সারাক্ষণ আমার পেছনে লেগে থাকা মানুষটার নাম অনেক। একদিন মাঝ রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছিল, আতসী আমি তোমাকে কোনো প্রেমের প্রস্তাব দিচ্ছি না, সোজা বিয়ের প্রস্তাব দিচ্ছি। ভয় আর এক গাদা বিরক্তি নিয়ে বলেছিলাম, আপনি আবার আমার সামনে আসলে বাসায় বিচার দিব। ওই দিন স্কুল থেকে বাসায় যখন ফিরছিলাম, বাসায় অনেক মানুষের উপস্থিতি দেখে কৌতূহলী হয়ে কাকিমাকে জিজ্ঞেস করলাম, এত মানুষ কেন কাকিমা? তুই নাকি অনেক নামের একটা ছেলের সাথে প্রেম করিস, এখনই এই অবস্থা, আর কদিন পরে তো ছেলে নিয়ে পালিয়ে যাবি। কি বলছো কাকিমা এসব? কেন কানে শুনিস না? ছেলের মা এসেছে বিয়ের দিন তারিখ ঠিক করতে। জানি কাকিমা আমার কথা বিশ্বাস করবে না, তাই দ্রুত বাবার কাছে চলে গেলাম। বাবাকে সব খুলে বললাম। সব শুনে অনেকের মাকে বাবা বিয়ের জন্য না বলে দেয়। সব সুখ আমার ওই দিনই মাটি হয়ে যায়। রাতে অনেক তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমাকে বাসা থেকে তুলে নিতে আসে।
আমাকে বাসাতে এসে বাবার উপর এলোপাথারি মায়ের খেতে হয়। আমাকে ওই দিন নিয়ে যেতে পারেনি, কিন্তু বাসায় অনেক ভাঙচুর হয়, বাবাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। এরপর থেকে আমরা বাসা ভাড়া থাকি। অনেক নামের ছায়া যেন আমার জীবনে আর না পড়ে, তাই অনেক দূরে চলে গিয়েছিলাম, কিন্তু আমার ভাগ্যের জোরে আবার সেই সমস্যার সম্মুখীন হতে হলো। এখন শুধু আমি একা না, পুরো একটা পরিবার আমার সাথে জড়িত। পাশ ফিরে তাকাতেই দেখলাম ইফাজ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কখন আসলেন? কি এত ভাবছো? হ্যাঁ, সেই কখন তোমার পাশে এসে বসলাম, কিন্তু তুমি একবার ফিরেও তাকালে না। কি এত ভাবছো? তেমন কিছু না। তেমন কিছু না হলেই আমাকেও দেখতে পেলে না। কি এমন ভাবনায় মগ্ন ছিলে? চলো বাসায় চলো। ইফাজ হাত ধরে বাসার ভেতরে নিয়ে যায় আমায়। সন্ধ্যা হতে কাকিমা মাটির চুলায় পিঠা বানাতে বসলো। আমিও গিয়ে মাটির চুলার পাশে বসে বড় কাকিমার সাথে কথা বলছিলাম। ইফাজ তার কাজিনদের সাথে রুমের ভেতরে বসে কথা বলছিল। আমার শাশুড়ি মাকে কাজে সাহায্য করছে। হঠাৎ কেউ অতসীর নাম ধরে ডাকলো। কাকিমা আমি দুজনে ডাক শুনে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না, কারণ মেন গেটের বাহির থেকে কেউ ডেকেছে। অতসী বাইরে যেতেই অতসীর মুখ চেপে ধরে, কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে। ইফাজ বেশ কিছুক্ষণ পর রুম থেকে বের হয় অতসীকে খুঁজে, কিন্তু কোথাও পায় না অতসীকে। বড় কাকিমা সবটাই বলল তখন কি হয়েছে। সাথে সাথেই ইফাজের ফোনে কল আসে। এদিকে ইফাজ খুব ভয় পেয়ে যায়, কিন্তু 1 মিনিটও দেরি না করে ছেলেটা দেয়া ঠিকানার উদ্দেশ্যে রওনা হয়। জ্ঞান ফিরতে সুন্দর একটি রুমে নিজেকে আবিষ্কার করতে সক্ষম হয় অতসী। অতসীর শোয়া থেকে উঠে অনেকের মাকে দেখতে পেল। আপনি এখানে? সেই তো নিজের বিপদ নিজে ডেকে আনলে। নিজের হাজবেন্ড নিয়ে তো চলে যেতে পারতে। আমার ছেলেটার পাগলামি শুরু হয়েছে এখন, তোমাকে পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে গেছে। আন্টি আপনিই পারবেন আমাকে হেল্প করতে, প্লিজ আমাকে যেতে দিন। ইফাজ আসছে, দেখো কি হয়। এদিকে ইফাজের কথা শুনে অতসীর 2 চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। যে ছেলে বাবাকে পর্যন্ত রক্ষে দেয়নি, সে ছেলে কি ইফাজের কোনো ক্ষতি করবে না? তার কোনো গ্যারান্টি নাই। ইফাজ কখনো ভাবেনি যে অনেকে এভাবে দেখবে। অতসী কেন এতদিন এমন করছিল তা এবার বুঝতে বাকি রইল না। তবে কি অতসীর সাথে সম্পর্ক ছিল? ইফাজের ভাবনার শুরু ছিল যখন অনেক এসে পিঠে হাত দিল। দেখ ভাই, তোর সাথে কোনো ঝামেলা করতে চাই না। আতশীকে তোর কয়েক বছর আগে থেকে আমি ভালোবাসি। এখন কি ও তোর নাকি আমার? এটা তোর কাছে প্রশ্ন রাখলাম। কিসের সম্পর্ক তোদের? আতশী বড্ড জেদি রে, নয়তো এত ভালোবাসার পরও আমাকে তার হাত দিল না। এতবার তার কাছে আমার মনের কথাগুলো প্রকাশ করলাম, তারপর ও একবারের জন্য আমার দিকে ফিরে তাকালো না। এদিকে ইফাজ নিশ্চিন্তে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার মানে অতসী তাকেই প্রথম ভালোবেসে। অনেক একটা ডিভোর্স পেপার এনে সামনে ধরে বলল, সাইন করে দে, এতে তুই প্রাণে বেশি গেলি, আতশীও আমার হয়ে গেল। অতসী জানি এসব? আতশী যেন কি হবে? অতসীকে আমার সামনে নিয়ে আস, তোর সব কথা আমি পরে শুনবো। না, আসবে না। আতশী তোর সামনে। তার নিজের মুখে বলেছে। আমার মুখ দিয়ে বলেছি, এতে তোর হয় না? আতশী আবার এক্সট্রা করে বলতে হবে? অনেক এসব পাগলামির কোনো মানে হয় বলতো? আন্টি আমার ক্ষুধা লেগেছে, আমি কিচেনে গিয়ে রান্না করে খেতে চাই। তুমি রান্না করে খাবে? হ্যাঁ। কি খাবে বলো, আমি রান্না করে আনছি। না আন্টি, আমি রান্না করব। চলো কিচেন দেখিয়ে দিই। এদিকে অতসী কিচেনে গেল। অনেকের মা মোবাইল কথা বলতে বলতে অন্যদিকে তাকিয়েছিল। অতসী হাতে মুষ্টিবদ্ধ করে মরিচের গুঁড়ো নিয়ে এক দৌড়ে নিচে চলে গেল। অনেক কিছু বুঝে ওঠার আগেই অনেকের চোখে মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ইফাজকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। বাসার সামনে ইফাজের গাড়ি রাখা ছিল, তাই আসতে আর অসুবিধে হয়নি। বাড়িতে আসার পর সব মানুষ অতসীকে দেখতে চলে আসে। ইফাজ আর লেট না করে তাদের ব্যাগ গুছিয়ে অতসীকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে অতসীর সাথে একটা কথাও বলে না। সকালে বাসায় পৌঁছে অতসী রুমে ঢুকতেই অতসী কথা বলার চেষ্টা করে। বারবার ইফাজকে ডাকতেই সজোরে অতসীকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। অতসী গালে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ইফাজের দিকে তাকিয়ে থাকে। আমার সাথে তোমার কোনো কথা নাই, আবার কথা বলতে আসলে এর থেকে বেশি থাপ্পড় খাবে। এদিকে অন্তু, অনিতা বেগম সবাই বেশ কয়েকবার অতসীকে কল দিয়েছে। অতসীকে ফোনে না পেয়ে ইফাজের সাথে কথা বলে শান্ত হয়ে বসেছে। হঠাৎ করে কি ঘটে গেল? না রে অন্তু, আমি আগে থেকেই কিছু আশ করতে পেরেছিলাম, নয়তো এভাবে অতীতের কথা শুনলে কেউ ভয় পায় নাকি? থাক এসব কথা বাদ দে মা। আমার ছেলে আর ছেলের বউ ঠিক থাকলেই আলহামদুলিল্লাহ। এটাই। আমি কয়েকদিন এখানে থাকি, অতসী তার বরকে খেয়ে পড়িয়ে মান অভিমানের পর্ব শেষ করুক, তারপর বাসায় যাব। এদিকে অন্তু কথাগুলো বলে হেসে দিল। রাত প্রায় 10:30 বাজে। অতসী এখনও ফ্লোরে বসে আছে।
বেডের এক সাইডে হেলান দিয়ে ফ্লোরে বসে কান্না করছে। ইফাজের থাপ্পড় টানা যত ব্যথা পেয়েছে তার থেকে বেশি ব্যথা পেয়েছে ইফাজের এমন ব্যবহারে। দরজা খোলার শব্দে অতসী ওড়না দিয়ে মুখ ঢেকে নিল। ইফাজ এসে প্রথমে কিছু না বলে সামনে এসে বসলো। অতসীর মুখের ওপর থেকে ওড়নাটা সরতেই দেখলো অতসীর চোখ মুখ লাল হয়ে আছে। ইফাজ সাথে সাথে জড়িয়ে ধরে। সরি টিয়া পাখি, আমি রাগ কন্ট্রোল করতে পারিনি। এদিকে অতসী এবার আরও জোরে কান্না করে শুরু করলো। ইফাজ কিছুটা শান্ত করে বলল, সরি বললাম তো। আমার রাগ হচ্ছে এ কারণে, কেন তুমি আমাকে অনিকের ব্যাপারে বলনি? আমি ভয় পেয়েছিলাম যদি আপনি ভুলে যান। আরে বোকা, ভুল বোঝার কি আছে? তোমার কতটা টেনশন হচ্ছিল তোমার কোনো ধারণা আছে? এদিকে ইফাজ অতসীর চোখের পানি মুছে ফ্রেশ হতে বলল। নিচে গিয়ে বইয়ের জন্য খাবার সাজিয়ে রুমের মধ্যে নিয়ে আসলো। নিজের হাতে অতসীকে খাইয়ে দিয়ে বলল, একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? লাগবে না আমার সারপ্রাইজ। থাপ্পড় দিয়ে যে প্রথম দিনের শোধ তুলেছেন তা আমি ভালোই জানি। কি বলো এগুলো? রাগ হয়েছিল তাই থাপ্পড় দিয়েছি, এটাতে আবার ওই কথা টেনে আনছো কেন? চোখ বন্ধ করো। না, পারবো না চোখ বন্ধ করতে। ইচ্ছে হলে সারপ্রাইজ দেন, না তো লাগবে না। সবসময় জেদ করো কেন? আপনি চোখ বন্ধ করতে বলেন কেন? চোখ বন্ধ করলে কি তোমার পাপ হবে? প্লিজ চোখটা একটু বন্ধ করো। আচ্ছা, এত করে যখন বলছেন করলাম বন্ধ। এদিকে ইফাজ অতসীকে একটি রুমে নিয়ে গেল। চোখ খুলতে দেখলো বেশ কতগুলো মোমবাতি জ্বলছে। ঝাপসা আলো ওই রুমটা সাজানো তা বোঝাই যাচ্ছে। হঠাৎ লাইট জ্বলে উঠলো, সাথে সাথে রুহি সহ ইফাজের কতগুলো ফ্রেন্ড হ্যাপি বার্থডে বলে অতসীর সামনে কেক নিয়ে আসলো। ইফাজের দিকে তাকাতে অতসীর বাবার দিকে চলে যায় ইফাজ। আঙ্কেল আমাকে বলেছিল আজকে তোমার বার্থডে, কিন্তু আমি তোমাকে বলিনি। চলো চলো কেক কাটি। এদিকে অতসী তার বাবাকে নিয়ে কেক কাটলে সবাইকে খাইয়ে দিল। কিছুক্ষণের মধ্যে অতসীর বাবা উপরে চলে গেল। অতসী সবার সাথে কথা বলছিল। ইফাজ হাঁটু গেড়ে বসে পড়ল। একটা সুন্দর রিং দিয়ে অতসীকে প্রপোজ করলো। অতসী রিংটা হাতে পড়তে ইফাজ দাঁড়িয়ে বলল, আমার তুমিটা আবার নতুন করে প্রপোজ করলাম। হয়তো কখনো ঘটা করে ভালোবাসি বলা হয়নি, তাই আজকে বলে দিলাম। প্রণয় তুমি আমার ছিলে আর থাকবে। এদিকে ইফাজ ছোট্ট করে অতসীর কপালে ভালোবাসার পরশ দিয়ে দেয়। সাথে সাথে রুহি এটা ক্যামেরা বন্দি করে নেয়।